আসসালামু আলাইকুম। রাত্রিকালীন ক্লাসে সে আগের মতোই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে দিচ্ছি, আগামীকাল সকালে এমসিকিউ ক্লাস হবে না, কারণ যারা শুক্রবার এমসিকিউ পরীক্ষা দিতে যাবে প্রত্যেকেরই একটা প্রিপারেশন আছে, তারা চলে যাবে। কেউ হয়তো বইপত্র গোটাবে, কিংবা কেউ হয়তো রাস্তায় থাকবে। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদের ভুল সংশোধন করার জন্য আমরা সর্বশেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাই। তো মনের মধ্যে আস্থা আনতে হবে যে আমি পরীক্ষা পাশ করব, আমি পরীক্ষায় পাশ করব। এটা থেকে মনের মধ্যে আস্থা আনতে হবে। আমাদের এমসিকিউ পরীক্ষা শুক্রবারে আছে। এমসিকিউ কয়টা পাশ করে? 30 নাম্বার পেলে পাশ হয়। যেখানে কোনো নেগেটিভ মার্ক নেই, যেখানে কোনো নেগেটিভ কোনো মার্ক নেই, সেখানে 30 পাইলে পাস। তাহলে আমি প্রশ্নটা পাওয়ার পর আমি যদি সেটা সুন্দর করে বুঝে শুনে আমি দাগাই, যেহেতু একবার যেখানে দাগাবো পরবর্তীতে সেটি সঠিক থাক আর ভুল থাক, ওটাই কার্যকর। কাজে কাজে কলম বসানোর আগে আমাকে দেখে শুনে কলমটা বসাতে হবে। কি ঠিক আছে? স্যার। জি স্যার। প্রশ্ন চলে আসছে, মনে করো যে খানা জি স্যার। তল্লাশি বলতে কি বোঝেন? তল্লাশি বলতে কি বোঝেন? অনুসন্ধান কিভাবে করতে হয়, অনুসন্ধানটাও কিন্তু একটা তল্লাশি। এটা বোঝো তো? আচ্ছা, জি স্যার। এখন আমরা এই অনুসন্ধানের পদ্ধতি আলোচনা করুন। এখন আমরা মনে করি কি, তল্লাশি পড়লাম, খানা তল্লাশি তো জীবনে পড়িনি। কাকে বলে খানা তল্লাশি? তল্লাশির অপর নাম খানা তল্লাশি। এখন এই তল্লাশি আমরা সবাই জানি যে তল্লাশি করতে গেলে পুলিশকে কিছু নিয়ম কানুন মেনে তল্লাশি কাজ পরিচালনা করতে হয়। কি নিয়ম কানুন? সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে, এটা একটা নিয়ম। যে স্থান তল্লাশি করবেন, আসামি যাতে পালিয়ে যেতে না পারে, মালামাল যেন কেউ সরিয়ে নিয়ে যেতে না পারে, সেজন্য বাড়িটা ঘেরাও দিতে হয়। এরপর কি করতে হয়? সাক্ষীর উপস্থিতিতে এই জন্য তল্লাশি করবেন, আপনি যে স্থানে তল্লাশি করতে প্রবেশ করেছেন ওই বাড়ির মালিক যদি বলে যে আপনি তার বস্তা বস্তা টাকা নিয়ে চলে গেছেন কিংবা খারাপ কিছু করেছেন, কিভাবে আপনি জবাব দিবেন? এই নিয়ম কানুন গুলো আছে। এখন যদি কেউ মনে করে জোর করে যে থার, আমি থানায় গেলাম, স্যার তো কিছুই জিজ্ঞাসা করলো না, বাড়িতে নক করলো, বাড়িওয়ালা দরজা খুলে দিলে, আমরা ভিতরে ঢুকে পড়লাম, তারপরে স্যার একেবারে তন্ন তন্ন করে খুঁজতে 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 গিয়ে কোথায় পাইলাম? বাইরের ঘরের মুরগির খাঁচা, তার উপরে পাইলাম। মানে বিষয়টা হলো এরকম। এখন তুমি মনে করতেছো এটাই সঠিক। এখন যারা পরীক্ষার্থী তার মনে আগে আস্থা আনতে হবে যে আমি ভালোভাবে লিখবো, ভালো রেজাল্ট করব। মনের মধ্যে আস্থা না আনলে সে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। সাহস রাখতে হবে, বুঝতে হবে। এটা হলো একটা পরীক্ষার্থীর বিষয়। প্রশ্ন আসছে, প্রশ্ন না বুঝে যদি লেখা শুরু করি, এটা পুস্তক সহ পুস্তক ব্যতীত, পরবর্তীতে মনে হলে কেটে দিয়ে আবার লিখতে পারবো, কিন্তু এমসিকিউ তে কিন্তু পারবো না। কলম বসালাম তো বসালাম, কাছাকাছি কলমটা বসানোর আগে আমাকে তো দেখে শুনে বুঝে কলমটা বসাতে হবে। কি আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আমি আগে যেটা যেটা পারবো সেটাই আগে দাগাই না কেন, অসুবিধা কি? এখন আমার বন্ধু যেটা পারলাম না, আমার বন্ধু যেটা পারতেছে ওইটা, ওইটা দেখে ও যে ভুল করেনি তার তার নিশ্চয়তা কি? হ্যাঁ, সব লিখতে গিয়ে আমি আমার আসলটাই লিখতে পারলাম না, সময় 30 মিনিট পার হয়ে গেল, খাতাটা নিয়ে নিল, কোনো লাভ হলো? না স্যার। যাক, না স্যার। আমরা গতকালকে পিআরবি থেকে যেটা আলোচনা করেছিলাম, ইনকোয়ারি স্লিপ, এটা কিন্তু এমসিকিউ তে আসে, তোমরা জানো তো নাকি? জি স্যার। আচ্ছা, অপরাধ মানচিত্র এটা কি? ক্রাইম সার্ট নাকি? আচ্ছা, জি স্যার, এটা থানায় থাকে স্যার। এখানে একটা বিষয় আছে, 1 ইঞ্চি 1 মাইল স্কেচের ম্যাপ সকল থানায় রাখিতে হবে নাকি? জি স্যার। জি স্যার। এটা তোমাদের এমসিকিউ তে আসছিল না? জি স্যার। এইভাবে প্রত্যেক বছরের জন্য একাধিক অপরাধ ম্যাপ হবে এবং প্রত্যেক বছর উহা থানায় রাখতে হবে। যাই হোক, ম্যাপের যথাস্থানে ডাকাতি, চুরি ইত্যাদি লিখতে হবে, সবকিছু আমরা বুঝলাম। এই অপরাধ মানচিত্র, অপরাধ মানচিত্র কোথায় থাকে?
থানায়। থানায় স্যার। থানায় থাকে। প্রত্যেক বছর নতুন করে ম্যাপ এটা কি প্রত্যেক বছর করতে হবে? পরে জি স্যার স্যার, করতে এটা হবে। কত বছরের জন্য সীমানা নির্ধারণ করতে হবে? 5 বছর স্যার। 5 বছরের জন্য। 5 বছরের জন্য। মোটামুটি আমরা একটু হলো বুঝলাম। এখানে যে বিষয়টা বলা আছে, যেমন ডাকাতির ক্ষেত্রে কি লিখতে হবে? ডি স্যার, ডি। টি। ভালো কথা। সিভিল চুরির ক্ষেত্রে, বার্গলারির, বি। বি। আচ্ছা। আর চুরির ক্ষেত্রে কি লিখবো? টি। 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 ই আচ্ছা, ভালো স্যার। কথা। এইভাবে D22 এর অর্থ কি দাঁড়াবে? স্যার ফেব্রুয়ারি মাসের। 2 নম্বর মামলা, 22 নম্বর মামলা নাকি? আচ্ছা, এখন আমরা এখানে আসি। আমাদের যেটা আজকে প্রয়োজন, বিসিএনবি বলতে কি বুঝেন? বিসিএনবি কাকে বলে? বিসিএনবির বাংলা হলো ভিলেজ ক্রাইম নোটবুক, এই তো নাকি? স্যার জি স্যার। আচ্ছা, ভালো কথা। বিসিএনবি কোথায় সংরক্ষণ করা হয়? থানায়। থানায় স্যার। জানাই স্যার। বিসিএন বিসিএনবি তে কি কি বিষয় লিপিবদ্ধ করা হয়? গুরুত্বপূর্ণ থানায় মামলাগুলো। অপরাধ সংগঠন ঘটে। আচ্ছা, বিসিএনবি কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে স্যার। 5 ভাগে, ভালো কথা। পাসবুক। বিসিএনবি বিসিএনবি তে বিসিএনবি যে বিষয়টা, বিসিএনবি বিসিএনবি কি আদালত তলব করতে পারেন? না স্যার, আদালত তো বিস্তৃত তলবের প্রয়োজন নেই। তলব করার প্রয়োজন নাই, ভালো কথা। তাহলে আমরা এখন আসি, বিসিএনবি বলতে কি বোঝায় আমরা লিখবো। বিআরবি 391 বিধি অনুযায়ী বিসিএন বলতে বোঝায় ভিলেজ ক্রাইম নোটবুক। আচ্ছা, বিসিএনবি কেন থানায় সংরক্ষণ করতে হয়? আমরা লিখবো যে সাধারণত অপরাধ। অপরাধ সম্পর্কে পরবর্তী যারা আসবেন তারা যেন এই রেজিস্টার বা এই নোটটি পর্যালোচনা করে অপরাধ সম্পর্কে ধারণা নিতে পারেন, এই উদ্দেশ্যে নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে বিসিএনবির জি স্যার। প্রথম অংশে কি লিখতে হয়? অপরাধ রেজিস্টার। অপরাধ রেজিস্টার, ভালো কথা। তাহলে বিসিএনবি অপরাধ রেজিস্টার। দ্বিতীয়ত অপরাধ প্রমাণ রেজিস্টার, তাই নাকি? জি স্যার। আচ্ছা, তৃতীয়ত কি? গ্রামের তথ্য তালিকা। গ্রামের তথ্য তালিকা। তার পেশাগত অপরাধের সহিত জড়িত বলিয়া এটিএসআই টিএসআই যারা আছে, তোমাদের ভিসিএনবি কিন্তু গুরুত্বপূর্ণ। ভেবো না যে ওই চুরি স্যার ডাকাতি এগুলো কিন্তু আসবে এবার, কারণ যাতে তোমার জন্য হালকা একটু কঠিন হয়। আচ্ছা, ভিসিএনবি গেল। 4-এ বলা আছে নিরীক্ষণকৃত ব্যক্তির গতিবিধি রিপোর্ট, এই তো নাকি? জি স্যার। তাহলে বিসিএনবি কয় অংশে ভাগ করা হয়? 5 অঙ্ক। 5 অংশে স্যার। আচ্ছা, 5 অংশের পরে আবার কি আছে বলো? এই যে সহজে খুঁজিয়া বাহির করিবার জন্য থানা এলাকায় সমস্ত গ্রামের অধ্যক্ষরের একটি তালিকা নম্বর সহ নিম্নলিখিত পাণ্ডুলিপি আকারে রাখিতে হবে, 1 2 3 4, ভালো কথা। এখন প্রশ্ন হলো বিসিএনবির উপকারিতা আলোচনা করুন। সারা জীবন পড়ে আসছো যে বিসিএনবি কাকে বলে, বিসিএনবি কি, ভিলেজ ক্রাইম নোটবুক, ভালো কথা। বিসিএনবির উপকারিতা কি? এরকম যদি কেউ আসে, বিসিএনবির উপকারিতা হলো বিসিএনবিতে যেহেতু আমলযোগ্য অপরাধ সংক্রান্তের তথ্যাদি লিপিবদ্ধ করা হয়, থানা পুলিশের সদস্যগণ সবসময় এক থানায় থাকেন না, বিভিন্ন স্থানে তাদের বদলি হতে হয়, কিন্তু বিসিএনবিটা থানায় থেকেই যায়। নতুন করে কোনো পুলিশ সদস্য এসে এই বিসিএনবি পর্যালোচনা করে তার থানা এলাকার অপরাধ সম্পর্কে যাতে অবগত হতে পারে, সে লক্ষ্যেই বিসিএনবি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমার কথা কি বুঝতে পারছো? পুলিশ বদল হ্যাঁ হয়ে ধরে চলে স্যার। যাচ্ছে, বিসিএনবি থানায় থেকে যাচ্ছে। তাহলে বিসিএনবিতে কি লেখা হচ্ছে? থানা এলাকায় যে সকল আমলযোগ্য অপরাধ সংগঠিত হয় তারই তো সারমর্ম, এই তো নাকি? বড় বড় গুরুত্বপূর্ণ মামলাগুলোর এটাই তো লিখতে হয় নাকি? জি স্যার। কোন আসামির সাজা হয়েছে, কি হয়েছে, বিস্তারিত লিখতে হয় নাকি? কতজন চার্জশিট দেওয়া হয়েছে, কি আলামত উদ্ধার হয়েছে, এই যে বিষয়গুলো। তাহলে এখন
নতুন পুলিশ এসে যদি এটা পর্যালোচনা করে তাহলে তাদের জন্য কি লাভ হবে? ওই থানা এলাকার অপরাধ সম্পর্কে কি জ্ঞান লাভ হবে নাকি? জি স্যার। তাহলে এগুলো অনুসরণ করে তারা অপরাধটাকে দমন করতে পারবে। কি আমার কথা বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। এই জন্য বিসিএনবি সবার জন্য গুরুত্বপূর্ণ। বিসিএনবি বলতে কি বোঝেন? বিসিএনবি কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। কোন অংশে কি লিখতে হয়? মনে করো যাদের পুস্তক সহ পরীক্ষা আসে তারা নাহলে দেখে লিখলো, কিন্তু যারা এমসিকিউ পরীক্ষা দিবে পঞ্চম অংশে কি লেখা থাকে, চতুর্থ অংশে কি লেখা থাকে আসছিল না? কাদের তথ্য তালিকা লিখতে হয়? কি জি আমার স্যার। কথা বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, জি বুঝছি স্যার, স্যার। বুঝতে পারছি। এটা কি আসছিল পরীক্ষা জানো? জি স্যার। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল, পিআর স্লিপ পাইবার পর পুলিশের কি গৃহীত ব্যবস্থা কি জানো? 397 আসছিল যে, জি স্যার, পিআর স্লিপ পাওয়ার পর থানা পুলিশ কি করবে? থানা পুলিশের করণীয় কি? পিআর স্লিপ এটা কি? শোনো আমি একটা কথা বলি, যারা এখানে এটিএসআই টিএসআই পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে বলছি, প্রশ্ন কিন্তু আগের মতো নয়। আগে কি হতো? প্রশ্ন তৈরি করতে দিত এটিএসআই নায়েক হাবিলদারের জন্য আলাদা, এএসআই এর জন্য আলাদা, সাব ইন্সপেক্টরের জন্য আলাদা। এখন কিন্তু পুলিশ হেডকোয়ার্টার এই প্রশ্ন বিভিন্ন সময় লিকেজ হয়ে দেয়, লিক আউট হয় দেখেই ওনারা নিজেরাই প্রশ্ন করেন। বুঝতে পারছো? কারো কাছ থেকে আর চাহিদা নেয় না। এখন করে কি, যে ব্যক্তি প্রশ্ন তৈরি করলেন মনে করে এএসআই, পরবর্তীতে এটিএসআই প্রশ্ন করতে গিয়ে এএসআই 2-3টা প্রশ্ন ওখানে ঢুকাই দেয়। প্রত্যেকবার তোমরা দেখবা কিন্তু, অথচ এটিএসআই বা টিএসআই এদের কিন্তু এটা কোনো কার্যক্রমে নাই। কথা কি বুঝতে পারছো? তো এই জন্যই কিছু কিছু ক্ষেত্র আছে যেমন বিসিএনবি, ক্রাইম সার্ট, অপরাধ মানচিত্র যেটাকে আমরা বলে থাকি, এগুলো আমাদের প্রয়োজন। তারপর পিয়ার স্লিপ পাইবার পর কি, মুক্তির স্লিপ পাইবার পর কি গৃহীত ব্যবস্থা? বলা আছে যে কোন জেল বা দণ্ড মীমাংসাকারী সংস্থা থেকে কোনো অপরাধীর পিআর স্লিপ অর্থাৎ ছাড়িয়ে দেবার নোটিশ পাইবার পর স্টেশন কর্মকর্তা অংশ 2 এর 4-এ প্রয়োজনীয় বিষয় লিপিবদ্ধ করিবেন এবং নিশ্চিত হইবেন যে মুক্তিপ্রাপ্ত অপরাধী তাহার গ্রামে ফিরিয়া গিয়া বসবাস করিবে কিনা। যদি সে গ্রামে ফিরিয়া না যায় তাহলে তিনি বিষয়টি পুলিশ সুপারকে রিপোর্টের মাধ্যমে জানাবেন। উদ্দেশ্য যে থানা এলাকার যে সে বসবাস করিতেছে সেই থানার অপরাধীর নাম অন্তর্ভুক্ত করিবার জন্য যে নির্দেশনা করা হয়, অপরাধীকে ছাড়িয়ে দেওয়ার তারিখ রেজিস্টারে অন্তর্ভুক্ত করতে হবে। অপরাধী বাড়িতে ফিরিয়া যাইবার পর পিআর স্লিপ পুলিশ সুপারের অফিসে তাকে ছাড়িয়ে দেওয়ার তারিখ এবং রেজিস্টারে অন্তর্ভুক্তির জন্য উল্লেখ করে রাখতে হবে। তার মানে এই আসামিকে মুক্তিদানের নোটিশ পাওয়ার পর, কোন আসামিকে ছাড়িয়ে দেওয়ার নোটিশ প্রাপ্তর পর পুলিশের করণীয় কি? কথাটা বোঝা গেছে? জি স্যার। অর্থাৎ পিআর স্লিপ বলা হয় এটাকে। যেমন সেলিম আমাদের সেদিন বলল, স্যার পিআরটি কি, পিআরটি 565 কি, এগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখন হলো পিআর স্লিপ পাওয়ার পর পুলিশের করণীয় কি? পিআরবি 497-তে বলছে পিআর স্লিপ পেলে তাকে তো আপনি ছেড়ে দিবেন। তাকে যে ছেড়ে দিলেন এই বিষয়টা কিন্তু আপনি কাকে জানাবেন? পুলিশ সুপারকে জানাবেন। আর এটা কি করবেন আপনি? সে কি আসলে গ্রামে গিয়ে বসবাস করবে কিনা, সে অন্য কোনো জায়গায় চলে গেছে কিনা, উদ্দেশ্য কি? কারণ ওই যে মুক্তিপ্রাপ্ত ব্যক্তির তালিকা কিন্তু আপনার থানায় থাকতে হবে এই উদ্দেশ্যে। তাহলে আমরা কি বুঝলাম? পিআর স্লিপ প্রাপ্তির পর পুলিশের করণীয় কি বা থানা অফিসারের কর্তব্য কি, এটা পরীক্ষা আসছিল তোমাদের? স্যার ইন্সপেক্টর জি শিবে স্যার, আসছিল। আসছিল। ইন্সপেক্টরশিপে না, এটা লিখিত পরীক্ষাও আসছিল কাদের জানি দেখো, ইন্সপেক্টরশিপে না, এই এএসআই থেকে সাব ইন্সপেক্টর আসছিল। আমার বয়স ছিল স্যার, এএসআই বয়স ছিল 22 সালে, 23 সালে। আচ্ছা, একটা বিষয় তোমাদের, অপরাধ অপরাধ রেজিস্টার থেকে নাম কর্তন, অর্থাৎ কোন ধরনের অপরাধী তাদের অপরাধ রেজিস্টার থেকে নাম এটা কর্তন। এমসিকিউ তো আসছিল যেমন, স্যার। হ্যাঁ, এমসিকিউ আসছিল। এটা এমসিকিউ তে আসছিল। এমসিকিউ। তার মানে যার বয়স 50 বছর হয়েছে, 20 বছর 20 বছর যাবত মধ্যে কোনো অপরাধ কোনো করে অপরাধ নাই। করে নাই। যার বয়স 60 বছর হয়েছে, 10 বছর যাবত অপরাধ করে নাই, তার নাম কর্তন করা যাবে, এই তো নাকি? জি স্যার। জি স্যার।
হিস্ট্রি শিট এটাও আছে, অপরাধ নোটবুক ইত্যাদি নিরীক্ষণ। আমরা চলে আসি থানার নগদ টাকার হিসাব। এটা পিআরবি কত? 409। 409 স্যার। 409। আমরা দেখি আমাদের কোন কোন কোর্ট ইন্সপেক্টরের কর্তব্য, কোর্টের সহকারী সাব ইন্সপেক্টরের দায়িত্ব এবং কর্তব্য। কত এটা পিআরবি? 420। 409 স্যার। নো, 420। 9 স্যার, 9। কোথায় 409? কোর্ট কোর্ট এএসআই এর কর্তব্য কত? হ্যাঁ, 420 স্যার। 420। 409 আসলে 420। আমরা এখানে কিছু কিছু বিষয় খুঁজতেছি কোনটা আমাদের প্রয়োজন। আমরা চলে আসি, এফএম বলতে কি বুঝেন? এফএম, এফএম এর মানে কি নাজমুল, টিএসআই? স্যার এফএম এর অর্থ ফাইনাল ফাইনাল মেমো স্যার। মেমো। কি এফএম? ফাইনাল মেমো, তার মানে কি চূড়ান্ত স্মারকপত্র। এটা কখন ইস্যু করা হয়? মনে করো একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, মামলার অর্থাৎ একটা মামলার রায় আদালত দিয়েছে, অর্থাৎ নিষ্পত্তি হয়েছে। এই নিষ্পত্তিতে আদালত কি আদেশ দিয়েছেন সে অনুযায়ী কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কোর্ট ইন্সপেক্টর কোথায় কাগজ পাঠান? থানাতে কাগজ পাঠান, থানায় স্যার। থানায় পাঠান। আচ্ছা, ভালো কথা। এখানে আবার অন্যদের জন্য প্রয়োজন আছে। এফএম এ এফএম প্রাপ্তির পর করণীয় কি? এফএম প্রাপ্তির পর কোন কোন রেজিস্টারে লিখতে হয়? এখন তোমাদের যদি কখনো প্রশ্ন আসে সংজ্ঞা লিখুন এফএম, তাহলে আমরা কি দেব? 445 বিধি স্যার, অভিধান। সংক্ষেপে লিখে দিবা যতটুকু পারো। আচ্ছা, এই এফএম এফএম প্রাপ্তির পর করণীয় কি সাইফুল? স্যার এফএম প্রাপ্তির পর করণীয় কি? স্যার পিআরবি 445 বিধি মোতাবেক এফএম পাওয়ার পর থানা পুলিশের কর্তব্য হলো জিডিতে লাল কালি দিয়ে উঠাবেন এবং মামলার খতিয়ান রেজিস্টারে আচ্ছা, উঠাবেন। ব্রিফ কাকে বলে? ব্রিফ, স্যার ব্রিফ, 144। ব্রিফ। স্যার মামলার ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে যে আচ্ছা, পত্র অভিধান স্যার। বিষয়টা হলো একটা মনে রাখবা যে একটা মামলা চার্জশিট হয়েছে, চার্জশিটটা কোর্টে পাওয়ার পর কোর্ট ইন্সপেক্টর কি করেন? এই চার্জশিটের ত্রুটি বিচ্যুতি এগুলো শনাক্ত করে শনাক্ত করে সংশোধনের জন্য কোথায় প্রেরণ করেন? থানায় পাঠাতে হয়, থানায়। থানায় প্রেরণ করেন। ভালো কথা। আচ্ছা, এখন ব্রিফ ব্রিফ প্রাপ্তির পর করণীয় কি? ব্রিফ কত পিআরবি? 400। 44। 444 স্যার। ভালো করে বোঝো। এমই কত? এমই 274। 444 স্যার। আমি হলো 274। 274। ভালো করে বোঝো। এমই 274, ব্রিফ 444, এফএম 445। 45। ভালো কথা। তাহলে ব্রিফ মামলার ত্রুটি বিচ্যুতি শনাক্ত করে এটি কি সংশোধন করার জন্য পাঠান, কে সংশোধন পাঠান? করে কোর্ট ইন্সপেক্টর। ইন্সপেক্টর। কোর্ট ইন্সপেক্টর। আচ্ছা, আর ব্রিফ প্রাপ্তির পর করণীয় হলো সংশোধন করে আবার কোর্ট ইন্সপেক্টর নিকট পাঠানো, এটা নাকি? জি স্যার। বিপি ফর্ম নাম্বার কত? 41, তাই না? আচ্ছা, ভালো কথা। আমরা চূড়ান্ত স্মারকলিপির যে কথাটি এখানে বললাম, এফএম, এখানে অনেকগুলো ঘর দেয়া আছে, বিশেষ করে যারা ওই পরীক্ষা দিবে, এমসিকিউ দিবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 565 ধারা। আমরা রাজসাক্ষীদের একটা বিষয়, রাজসাক্ষীর ক্ষেত্রে এখানে আছে। আমরা আদালতের অপশন আসলাম, গৃহ তল্লাশির কাজে সাক্ষী 465-তে বলা আছে কোর্টে কি করবেন? মেডিকেল অফিসার দোষ স্বীকার রেকর্ড করো। এই যে আমরা 467 লিখতেছি স্বীকারোক্তির ক্ষেত্রে, সেখানে আছে। যাও,
আমরা যেটা দেখব এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য। পিআরবিটা আমাদের শেষ করা হয় নাই বিভিন্ন কারণে। পিআরবিতে রাজসাক্ষী, দোষ স্বীকার ইত্যাদি এটা আমাদের প্রয়োজন নাই। বন্দীদের জন্য খাবার, পানি, খাদ্য, হাজত থেকে বন্দীদের স্থানান্তর, আদালতে বন্দীর সাথে সাক্ষাৎকার, আমরা যেটা আসবো আঙ্গুলের ছাপ নেওয়ার পদ্ধতি, অনেক কিছু এখানে উল্লেখ করা আছে। আমরা সর্বশেষ যেটাতে আলোচনা করতে চলে আসলাম সেটা হলো পিআর বন্দীদের শ্রেণীবিন্যাস। পিআর বন্দীদেরকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে স্যার। 3 ভাগে। 3 ভাগে। 3 ভাগে স্যার। ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পিআর, একটা হলো পিআরটি, পিআর টি, একটা পিআর হলো পিআরটি আর একটা পিআরটি 565। 565, অর্থাৎ 565। ভালো কথা। আচ্ছা, এখন পিআর অর্থাৎ এক, শ্রেণী এক। শ্রেণী একে অর্থাৎ পিআর একে কাদের কথা বলা হয়েছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এখন যদি আমরা দেখি পিআর একে কি বলছে, বলছে যে নির্দেশ দেয় যে যে সকল বন্দী মুক্তি পাইবে সেখানে তাহারা তাহাদের কারাদণ্ডের মেয়াদ উত্তীর্ণ হইবার পর আটক রয়েছে। শ্রেণী দুই, নির্দেশ দেয় যে যাদের মুক্তি দেওয়ার জন্য তাদের নিজের জেলা অথবা তাদের বসবাসরত জেলার কারাগারে বদলি করা হয়েছে। আচ্ছা, পিআর তিন এর আওতায় অপরাধী যাহাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 565 ধারা নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে এখানে উল্লেখ করা হয়েছে পিআর বলতে কি বুঝেন। পিআর কি? পিআর কাকে বলে? প্রিজনার রিলিজ, আর সাজাপ্রাপ্ত আসামিদের মুক্তি সংক্রান্ত মুক্তিপ্রাপ্ত। নির্দেশনামাই পিআর স্যার। ধর্মীয় পিআর কাকে বলে? পিআর প্রিজনার রিলিজ, রিলিজ। প্রিজনার কাকে বলা হয়? বন্দি যারা আসামি। জেল হাজতে আছে স্যার। যারা জেল হাজতে আছে। গুড। এখন আমরা আসি পিআর অর্থাৎ পিআর এর মধ্যে কোন কোন আসামিদের নামের তালিকা দিতে হবে। এটিএসআই গ্রুপ তোমাদের কিন্তু প্রশ্ন আসছিল, পিআর বন্দি শ্রেণী বিভাগ, পিআর বলতে কি বোঝেন, আসছিল না? পিআইটি 565 কাদের? সেলিম, জি স্যার। জি স্যার, আসছিল স্যার। কোনটা আসছিল তোমাদের? পিআর এবং পিআরটি যে 565 স্যার। আচ্ছা, আমরা এখন আলোচনায় আসি। পিআর ওয়ান এর বন্দীদের মধ্যে যে ব্যক্তিরা যাহাদের মুক্তির বিষয়টি কাম্য তাহাদের মুক্তির জন্য সময় মতো পুলিশকে পূর্বাভাস দিতে হবে, অর্থাৎ যারা মুক্তি পাবে তাদের। পিআর টু এর মধ্যে রয়েছে মারাত্মক ধরনের আসামি যাদের বাড়ি থেকে দূরের কারাগারে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া, অর্থাৎ বাড়ি রংপুরে কিন্তু সে খুলনা কারাগারে আছে, সেখান থেকে তাকে ছেড়ে দিতে হবে। পরিচিত ব্যক্তি, কুখ্যাত, অর্থাৎ এই যারা এমসিকিউ পার্টি খুব সাবধান এগুলো। পিআর, পিআর টি, পিআইটি 565। পিআইটি 565 এটা 3 নম্বরে আছে। সেখানে কি বলা আছে? বন্দী যাহাদের বিরুদ্ধে কার্যবিধির 565 ধারা অনুযায়ী আদেশ অনুমতি হয়েছে তাহারা হবে পিআরটি। গুন্ডা আইন অর্থাৎ যাদেরকে ওই যে মুক্তিপ্রাপ্ত আসামির কথা বলা হয়েছে, অর্থাৎ সিআরপিসি 565 ধারা অনুযায়ী যারা মুক্তি পাবে তাদের দায়িত্ব হলো থানাকে জানানো থানা পুলিশকে অবহিত এবং করা, থানা যেটা পুলিশ যেন তাকে স্মরণ করে। এই জন্য, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, পিআর স্লিপ এটা কি তোমাদের আসে না? ওটাকে দেখলাম মুক্তি আদেশনামা, বা ওটা কি ছিল? ছাড়িয়ে দেওয়ার নোটিশ, মুক্তিপ্রাপ্ত আর নোটিশ। এখানে পিআর স্লিপ। প্রত্যেক অপরাধীর মুক্তিপ্রাপ্ত পিআর নোটিশ প্রণয়ের স্যার। সময় আদালতের অফিসার, অর্থাৎ এই যে টিপসই নাও তোমরা প্রতিদিন, এটা হলো সেই পিআর। বুঝতে পারছো? আঙ্গুলের ছাপ কখন নিতে হবে? রেলওয়ে অপরাধী পিআর স্লিপ। এখানে আমরা দেখি কোনটা আছে আমাদের জন্য প্রয়োজন। আমরা 510, 517, 515। জেল প্যারেড বলতে কি বোঝেন? জেল প্যারেড কাকে বলে? আচ্ছা, আরেকটা প্রশ্ন বলি,
কারা অভ্যন্তরে কোনো আসামি মারা গেলে পুলিশের করণীয় কি? এটা পিআরবি কত? 302, তাই না? জি স্যার। না, এটা পিআরবি 514। বলা হয়েছে যদি একজন পিআর বন্দী জেলখানায় মারা যায় এবং যদি একই জেলার সাজাপ্রাপ্ত হয়ে থাকে তাহলে পুলিশ সুপার বিপি ফর্ম নম্বর 84-তে মৃত্যুর প্রতিবেদন জেলার সংস্থায় প্রেরণ করবেন। যদি বদলির পর বন্দী জেলখানায় মারা যায় তাহলে যে জেলায় জেলখানায় অবস্থিত সেই জেলার পুলিশ সুপার সেই জেলায় উক্ত মৃত ব্যক্তির সাজা প্রদান করা হয়েছিল সেই জেলার পুলিশ সুপারের নিকট মৃত ব্যক্তির প্রতিবেদন পাঠাবেন এবং তিনি তাহা সংস্থার নিকট প্রেরণ করবেন। প্রশ্ন তো অনেক রকমই হতে পারে। কারা অভ্যন্তরে কোনো আসামির মৃত্যু ঘটলে পুলিশের করণীয় কি? কি হতে পারে না কি? স্যার। আমরা তো সারা জীবন পড়ে গেছি পুলিশ হেফাজতে মৃত্যু হলে পুলিশের করণীয় কি। এটা কি আমরা আমলে নিতে পারি? জি স্যার। আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যদি এরকম হয় কি? আলমগীর হোসেন, হতে পারে স্যার, অস্বাভাবিক কিছু নাই, যেটা ছিল না ওই 715। আচ্ছা আমরা চলে আসি, জেল প্যারেড তাহলে কাকে বলে? দিন স্যার 514। জেল প্যারেড কাকে বলে? না আর স্যার, জেল প্যারেড হলো যে পিআরবি 515 বিধি মোতাবেক যে সকল আসামির সাজা ভোগ করা হইয়াছে তাদেরকে মুক্তি দেওয়া হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে কোনোদিন আসামিদের চেহারার সাথে পরিচিত হওয়ার জন্য জেলা শহরের মানে নিকটস্থ পুলিশ অফিসারদের উপস্থিতিতে তাদের যে প্যারেড অনুষ্ঠিত হয় ওইটাই জেল প্যারেড স্যার। জেল প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? জেলখানার ভিতরে কারা অভ্যন্তরে জেল প্যারেড অনুষ্ঠিত হয়। আচ্ছা, ভালো কথা। জেল প্যারেড সাধারণত কোন তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে? প্রত্যেক রবিবারে। রবিবারে স্যার। আচ্ছা, জেল প্যারেড, ভালো কথা। আচ্ছা, জেল প্যারেড, আমরা জেল প্যারেডের বিষয়টা আলোচনা করলাম। আচ্ছা, জেল প্যারেডে কোন পদের একজন কনস্টেবল কি জেল প্যারেডে উপস্থিত হতে পারেন? স্যার, জি পারে স্যার। স্যার। পারেন স্যার। পারেন। আচ্ছা, একজন এএসআই কি জেল প্যারেডে উপস্থিত হতে পারেন? পারে স্যার। পারেন স্যার। জেল প্যারেডে মনোনীত ব্যক্তিকে কবে তাকে মনোনীত করতে হবে? শনিবারে করতে হবে স্যার। শনিবার বিকালে মনোনীত করতে হবে, এই তো নাকি? আচ্ছা, জি স্যার। জেল প্যারেড আমরা বুঝলাম। জেল প্যারেডের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাটা কি? যদি প্রশ্ন আসে, দেখা গেলো তুমি পড়ে গেল জেল প্যারেড কাকে বলে, জেল প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়, এটা না আসলে জেল প্যারেডের প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজন হলো যে সকল অপরাধী মুক্তি পাচ্ছে তাদেরকে অনুসরণ করা, তারা আসলে কি অপরাধ থেকে মুক্ত হয়ে গেলেন না অপরাধের সাথে জড়িত আছেন তাদের সাথে পরিচিত হওয়ার জন্য। বিষয়টা কি বুঝতে পারছো কি? আচ্ছা, 497 আসছিল না? 397, 397 কি আসছিল? পিআর স্লিপ প্রাপ্তির পর পুলিশের করণীয় কি, এ তো নাকি? জি স্যার, ওটা আর 517 কি আসছিল বলো? জেল প্যারেড প্রতিবেদন প্রস্তুতির জন্য মনোনীত পুলিশ অফিসার প্রত্যেক পিআর মাসের স্লিপ। প্রথম সপ্তাহে। হ্যাঁ কি? কি আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? পিআর স্লিপ কাকে বলে সেটা দিছিল স্যার। পিআর মুক্তির স্লিপ নোটিশ হবে যেটা। মুক্তির নোটিশ, মানে এক এক রকম সবগুলো নাকি? জি স্যার। 397 হবে না 517 হবে, কোনটা? এটা হলো মুক্তিপ্রাপ্ত ব্যক্তির যে নোটিশ প্রাপ্ত হলে কি ব্যবস্থা নিতে হবে সেটা বলা হয়েছে 517-তে। এটা আসছিল পরীক্ষা, জানো কি তোমরা? এটা আসছিল 517 স্যার। 397 কি আসছিল কখনো? আসছিল স্যার। এটাও আসছিল, মুক্তিপ্রাপ্ত নোটিশ এটার প্রাপ্তির পর সাথে তো। পুলিশের করণীয় কি। হ্যাঁ,
আরেকটা স্যার হলো এটা সবগুলো একসাথে মিলে এই দুটো একসাথে আসে। এই প্রশ্নটা আমাদের আছে আর ছিল পিয়ার স্লিপ কাকে বলো, পিয়ার স্লিপ কয় শ্রেণীতে বিভক্ত করা হয়? হ্যাঁ, সেটা হলো তো 517, তাই না? হ্যাঁ এভাবে আসছে স্যার, এই পুরোটা মিলে একটা প্রশ্ন আসছিল স্যার, এটা আমাদের আসছিল 2023 সালে। তোমরা 23-এ 24-এ রেডি থাকো। আমরা যেটা চলে আসি মালখানা রেজিস্টার। মালখানা রেজিস্টার কাকে বলে বলো? মালখানা রেজিস্টার কোথায় থাকে? আদালতে। আদালতে স্যার। আদালতে। মালখানা রেজিস্টারের দায়িত্বে কে থাকেন? সিনিয়র সাব সাব আচ্ছা, ইন্সপেক্টর স্যার। মালখানা রেজিস্টারে যে সকল মালামাল নিষ্পত্তি করা হয় নাই, তাহা পরবর্তী বছরে কোন তারিখে এটা পরবর্তী রেজিস্টারে ওঠাতে হয়? জানুয়ারি মাসের স্যার লাল কালিতে। আহ, পহেলা পয়লা জানুয়ারি। লাল কালি জানুয়ারি দিয়ে বিএফ টানতে হয়, এই তো নাকি? জি স্যার। অনেকগুলোই আমাদের, আমরা চলে আসি। হাজত রেজিস্টার কত? হাজত 537। রেজিস্টার 500, 537 মানে 500, 500 কত? 537 না 35? 38। আচ্ছা, বলছে প্রত্যেক আদালত দপ্তরে একটি হাজত রেজিস্টার রাখিতে হইবে। এই রেজিস্টারের ভারপ্রাপ্ত অফিসার থানা অথবা ম্যাজিস্ট্রেটের হাওলা দেওয়ানি মামলা থেকে যে সকল বন্দী আসবে তার বিস্তারিত লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে হাজত রেজিস্টার কোথায় থাকে? থানায় না আদালতে? আদালতে। আদালতে স্যার। আদালতে স্যার। তাহলে থানায় কি থাকবে না? হাজত থানায় থানায় থাকে স্যার। প্রপার্টি রেজিস্টার। হ্যাঁ, থানায় থাকে স্যার প্রপার্টি রেজিস্টার। তাহলে হাজত রেজিস্টার থানায় থাকবে না কি? থানা থাকবে স্যার। হাজত সেটা থাকে স্যার, থানা তো থাকে আদালত। আচ্ছা, ভালো কথা। আমরা সংক্ষেপে এগুলোতে আমি খুঁজতেছি কোনটা কোনটা তোমাদের প্রয়োজন হতে পারে। রেলওয়ে পুলিশের এখতিয়ার, এগুলো দরকার নাই। টিকিট, অতিরিক্ত ভাড়া, প্ল্যাটফর্ম ইন্সপেক্টরের দায়িত্ব, সার্জেন্টের দায়িত্ব আছে, কিছু আছে যেটা সবার জন্য, ওই যে বিআরবি 695, 703, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজন। জানো কি তোমরা? তোমাদের দরকার নাই তো, মনে করো যে এগুলো আমাদের প্রয়োজনে নাই, এই তো। আমরা কোনটা এটা? আচ্ছা, একটা প্রশ্ন আসছিল না, সংযোজন বাহিনী, জানো নাকি? জি স্যার, আসছিল স্যার। আচ্ছা, দুজন সংযোজন বাহিনী, তাই তো? দুজন বাহিনী আসছিল স্যার। সংযোজন বাহিনী, এখানে এখানে বলা আছে দেখি, মহাপরিদর্শক সময়ে সময়ে পুলিশ গেজেটে প্রত্যেক জেলায় নিরস্ত্র পুলিশের একটি পদমর্যাদা অফিসারদের মধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করবেন। আচ্ছা, ভালো কথা। প্রত্যেক জেলায় পদমর্যাদার অফিসারগণের সংখ্যা ইত্যাদি লেখা থাকবে। সংযোজন বাহিনীর জন্য বাছাইকৃত প্রত্যেক অফিসারের নামের পাশে এম অক্ষর লিখিতে হবে। এটা আসছিল না? এটা আসছিল কি? এম না এস লিখতে না হবে? স্যার এটা এটা আর আসছিল তো? সংযোজন বাহিনীতে এটা মানে আমরা কি পুলিশ বাহিনীর সংযোজন সাথে? বাহিনীর জন্য বাছাইকৃত প্রত্যেক অফিসারগণের নামের পাশে এম অক্ষরটি লিখিয়া রাখিতে হইবে। এটা আসছিল এমসিকিউ তে, জানো কি? জি স্যার, আসছিল। এটা এটা কত পিআরবি স্যার? এটা পিআরবি হলো 663। এটা এমসিকিউর জন্য, তোমাদের জন্য না, তোমাদের জন্য আমরা আসতেছি এখানে। তোমাদের 665, অতিরিক্ত পুলিশের ব্যয়, এটা তো আছেই। বিশেষ রিজার্ভ বাহিনী, বিশেষ পদমর্যাদা। আমরা চলে আসি 695। এটা কি? কোষাগার বারুদখানার জন্য স্থায়ী নির্দেশ, তাই না? আচ্ছা, স্যার গার্ড কমান্ডার দায়িত্ব করতে হবে স্যার। গার্ড কমান্ডারের কি এটা? গার্ড দায়িত্ব কর্তব্য। কমান্ডারের কি দায়িত্ব কর্তব্য হবে এটা নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। জি স্যার।
গার্ড কমান্ডারের দায়িত্ব এবং কর্তব্য। এখানে একটা বিষয় আমরা বলি, প্রতি 2 ঘন্টা অন্তর প্রহরীকে রিমুভ করতে হবে, ভালো কথা, এটা এমসিকিউ আছে। এখানে বলা আছে সশস্ত্র রক্ষীগণের নির্দেশনার জন্য নিম্নোক্ত বিধিসমূহ প্রতিপালিত হইবে, যাহা কোষাগার। আচ্ছা, ভালো কথা, প্রহরীর সীমানা। এখন তোমাদের এই প্রশ্ন কখনোই পুরোটা লেখার সুযোগ নেই। এটা কিন্তু এই যেখানে অস্ত্রাগার আছে, বারুদখানা আছে বা ট্রেজারি গার্ড আছে, তার বাইরে এগুলো লিখতে হবে, তাই না? একটা নোটিশ টাঙ্গায় দিতে হবে, এই তো নাকি? বোঝো নাই? এই তোমরা যারা এই ট্রেজারি গার্ডে ডিউটি করছো বা অস্ত্রাগারের সামনে একটা নির্দেশনা আছে না, যে প্রহরী কিভাবে দাঁড়াবে, কোন দিকে যাবে, গার্ড কমান্ডার কি করবে, আছে না নির্দেশনা? হ্যাঁ, স্যার আচ্ছা স্যার। আচ্ছা। এখন প্রশ্ন আসছে, হুঁশিয়ারি কুচকাওয়াজ বলতে কি বোঝেন? এটা কি? এটা কোথায় অনুষ্ঠিত হয়? অ্যালার্ম প্যাড স্যার। বুঝলেন অ্যালার্ম। এটা? হুঁশিয়ারি কুচকাওয়াজ, আচ্ছা। জরুরি বাহিনীর জন্য পুলিশ সুপার গার্ড পরিদর্শনের সময় মাঝে মাঝে কি ব্যবস্থা গ্রহণ করবেন, তাই তো নাকি? আচ্ছা, এখানে অনেক কিছু আছে। আমরা জেলখানায় যোগাযোগ, আমরা এগুলো তো দেখতেছি। পিআরবি 703, এসকর্ট কমান্ডারের দায়িত্ব কি? এখন এসকর্ট কমান্ডার পিআরবি কত? 703 স্যার। আচ্ছা তিন এই স্যার। এটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি এসকর্ট কমান্ডারের দায়িত্ব পালন করতেছেন, আপনার এসকর্টের আসামি মারা গেছে, আপনার করণীয় কি? আপনার এসকর্টের আসামি অসুস্থ হয়েছে, আপনার করণীয় কি? এসকর্টের আসামি পলায়ন করেছে, আপনার করণীয় কি? এসকর্টের আসামিকে আক্রমণ করেছে, আপনার করণীয় কি? এখানে কিন্তু অনেকগুলো ভাগ করা আছে, আছে না? জি স্যার, 703 আচ্ছা, আমরা এক এখন দুই তিন স্যার। এসকর্ট পরিদর্শনের জন্য সারিবদ্ধ হয়ে পূর্বেই এসকর্ট কমান্ডারগণ প্রয়োজন নির্দেশ প্রদান করবেন। হাত করা, পায়ের বেড়ি, এটা কাকে এসকর্ট করা করা হয়েছে? এখানে শুধু কিন্তু বন্দি আসামি বন্দি স্যার। এসকর্টের কথা বলা হয় নাই, মালামাল এসকর্টের কথা কিন্তু বলা হয়েছে, জানো তো নাকি? এখানে কিন্তু সম্পদ এসকর্টের কথা বলা হয়েছে, আমরা আসি আগে। এখানে বলা আছে, দেখো, আপনি আসামি এসকর্ট করতে গেলে এসকর্ট কমান্ডারের দায়িত্ব, আপনি হাত করা, রশি, বেড়ি, লণ্ঠন ইত্যাদি আপনি নিবেন কার কাছ থেকে? রিজার্ভ ইন্সপেক্টরের কাছ থেকে সবকিছু বুঝিয়ে নেবেন। এরপর কি বলা আছে? দুইয়ে বলা আছে, যখন এসকর্ট দায়িত্ব পালনের জন্য ট্রেন যোগে যাত্রা করবেন, তখন তিনি তাহার জওয়ানদের সহিত একই বগিতে গ্রহণ করবেন এবং নির্দিষ্ট হারে ভ্রমণ ভাতা পাবেন। অর্থাৎ এসকর্ট কমান্ডার ট্রেনে এসকর্ট করাকালে কি দায়িত্ব পালন করবেন? স্কট কমান্ডার ট্রেনে ভ্রমণ করলে তার ফোর্সের সাথেই একই বগিতে ভ্রমণ করবেন, এই তো নাকি? আচ্ছা, স্যার যে অফিসারের নিকট এসকর্ট সরবরাহ করা হবে, যাইবার সময়, প্রণালী ইত্যাদি, এখানে অনেক কিছু উন্মাদ পেলে কি করবেন, তিনি নজর রাখবেন। তিনি মূল্যবান সম্পদ বহনকারী গাড়ির বন্দী অথবা চালকদের সহিত বাহিরের লোকদের কোনো প্রকার যোগাযোগ করার অনুমতি দিবেন না। আচ্ছা, তিনি দক্ষতার সহিত নজর রাখিবেন। অর্থাৎ এখানে টোটাল কথাটাই বলা হয়েছে কার জন্য? যিনি স্কোয়াডের দায়িত্বে দলনেতা, তার জন্য। এই 703 প্রশ্নটা কার জন্য? যিনি দলনেতা, তার জন্য শুধুমাত্র স্যার। তারই জন্য, অন্য কারোর জন্য কিন্তু বলা হয়নি। আচ্ছা, এখন বলছে যে স্কট কমান্ডার স্টেশনের প্রত্যাবর্তনগামী স্কট গুলোকে একত্রিত করে দেখবেন, ইত্যাদি করবেন। এত কিছু এখানে আসে না। এখন প্রশ্ন হলো, তিনি কয়েদিদের দায়িত্ব গ্রহণের পূর্বে তাদেরকে হাত করা এবং পায়ের বেড়ি সমূহ নিরাপদ এবং সুষ্ঠুভাবে রয়েছে কিনা দেখিবেন, এবং এ ব্যতীত কয়েদিদের কেউই যাহাতে অন্যের সাহায্য ব্যতি রেখে তা হইতে মুক্ত হইতে না পারে, তাহা তিনি দেখবেন। যখনই কয়েদিরা যাত্রা বিরতি করিবেন অথবা যাত্রা আরম্ভ করিবেন, তখনই বারংবার তাহা পরীক্ষা করে দেখবেন। হাত করা পুলিশকে সরবরাহ করতে হবে, ভালো কথা, জেলখানা থেকে ভ্রমণের সময়। এখন আমরা চলে আসি রেল যোগে। রেল যোগে আসামি স্কটের সময় দলনেতার করণীয় কি রেল যোগে? এখানে টতে বলা আছে, 703-এর টয়ের 1-এ বলা আছে, রেল যোগে ভ্রমণের সময় স্কটের কোনো সদস্য হেফাজতে থাকা কোনো বন্দী অসুস্থ হলে,
আপনি স্কট কমান্ডারের দায়িত্বে আছেন, আপনার স্কটে থাকা একজন আসামি অসুস্থ হয়েছে, আপনার করণীয় কি? তার মানেটা হলো যে রেল যোগে যে আসামিকে আপনি নিয়ে যাচ্ছেন, সে আসামিটা যদি অসুস্থ হয়ে পড়ে, কলেরা রোগে আক্রান্ত হয়, তাহলে স্কট কমান্ডার সঙ্গে সঙ্গে বিষয়টা স্টেশন কিসের মাস্টারকে, মাস্টার কাউকে করবেন? এমসিকিউ ওয়ালা সাবধান, স্কটে থাকা কোনো আসামি অসুস্থ হলে কাকে জানাবেন? থানা পুলিশকে না স্টেশন স্টেশন মাস্টারকে? মাস্টারকে। স্টেশন মাস্টারকে। তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার জন্য নিকটতম হাসপাতালে টেলিগ্রাফের জন্য স্টেশন মাস্টারকে অনুরোধ করবেন। পুলিশ বিভাগ আচ্ছা খরচ টরচ যা দিল, পুলিশকে যত তাড়াতাড়ি অসুস্থতার খবর জানাতে হবে, এবং রেল পুলিশও সব ধরনের সহায়তা প্রদান করবেন। ভালো কথা। তাহলে স্কটে থাকা আসামি, অর্থাৎ ট্রেন যোগে আসামি স্কট করা কালে যদি আসামি অসুস্থ হয়, তাহলে স্কট কমান্ডারের করণীয় কি? কত দেবো পিআরবি? 703-এর 703-এর এক। এক ধারা স্যার, এক আচ্ছা, বিধি। নদীপথে আসামি স্কট করার সময় করণীয় কি? নদীপথে বলা হয়েছে, নৌকা অথবা সড়ক পথে ভ্রমণ করিবার সময় একজন কয়েদি অথবা মূল্যবান সম্পদ বহনকারী স্কটের কুলি এত বেশি অসুস্থ হয়ে পড়েছে যে তাহার পক্ষে আর ভ্রমণ করা সম্ভব নয়, তাহলে পরবর্তী থানায় তাকে রেখে যেতে হবে এবং কয়েদিকে নিকটস্থ জেলখানা অথবা হাজতখানায় একজন কুলিকে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করতে হবে। অর্থাৎ আসামি হলে হাজতখানায়, আর কুলি হলে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করতে হবে। এবং এই বিষয়টি পুলিশ সুপারকে জানাবেন, যিনি রিকুইজিশন এনেছেন সে। যে অফিসারের নিকট স্কটের দায়িত্ব অর্পণ করিতে হইবে তাহাকে জানাতে হবে। অসুস্থতার ক্ষেত্রে স্থানীয় পুলিশের সহায়তায় আরেকজন কুলি নিয়োগ করতে হবে। কুলি। আচ্ছা, এখন প্রশ্ন হলো, স্টিমার পথে ভ্রমণকালে, অর্থাৎ টোটালি এখানে এই টয়ের 1 থেকে শুরু করে আমরা যেটা দেখছি 6 পর্যন্ত, আপনি আসামি স্কট করা কালে কি ব্যবস্থা গ্রহণ করবেন? এটা কিন্তু এমসিকিউ তেও আসে, যাদের লিখিত পরীক্ষা এই যে তাদেরও আসে। পাশে বলতেছে আবার স্যার, আমরা আসি। আচ্ছা স্যার পাশে বলতেছে স্পটের সময় আচ্ছা, আমরা বাবা আসো যদি না কেউ বাবা, মারা যায় স্যার। এটা পরে 5 যাই নাই তো আমরা এখনো, আমরা চলে আসতেছি। স্টিমার পথে ভ্রমণকালে অসুস্থতার ক্ষেত্রে স্টিমারে যে ডাক্তার থাকবে তার দ্বারা চিকিৎসা করাতে হবে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা স্কটকে মেডিকেল অফিসারের উপদেশ মতো চলতে হবে। ভালো কথা। এখন হাত করা লাগানো 2 জন বন্দির মধ্যে একজন যদি অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রে করণীয় কি? বলছে, হাত করা লাগানো 2 জন বন্দির মধ্যে যদি একজন অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাহাকে তাহার সঙ্গীর নিকট থেকে পৃথক করতে হবে এবং স্পটের মধ্য দিয়ে অতিরিক্ত কয়েদি যদি থাকে তার সাথে তার হাত করা লাগাতে হবে, অথবা একাকে হাত করা লাগাতে হবে। তবে কোনো অবস্থাতেই 3 জন একসাথে হাত করা লাগানো যাবে না। কথাটা কি বোঝা গেছে? ভ্রমণরত বাহিনীর মধ্যে কলেরা রোগ দেখা দিলে তাহা কয়েদিদের মধ্যে অথবা মূল্যবান সম্পদ বহনকারী অথবা গার্ডের মধ্যে হোক না কেন, স্কট সঙ্গে সঙ্গেই থাকিবে এবং স্কট কমান্ডার পার্শ্ববর্তী থানার নির্দেশ এবং সহায়তার জন্য আবেদন করবে। তার মানে এটা হলো যে আপনি 2 জন বন্দীকে হাত করা, যে নেওয়া বন্দীগুলোকে রাজা। নিয়ে যাচ্ছেন, এদের মধ্যে যদি যাদের হাত করা একসাথে 2 জনের লাগানো আছে, একজন অসুস্থ হয়ে পড়েছে, তখন আপনি কি করবেন? এটি 703-এর টয়ের 4 এটা এলাকা আছে। বলছে, যাকে স্কট করে নিয়ে যাচ্ছেন তার মধ্যে যদি একজন মারা যায়, তাহলে আপনি কি করবেন? 5 বলছে, কয়েদের মৃত্যু সম্পর্কে স্কট কর্মকর্তার ঘটনাটি নিকটস্থ থানাকে জানাবেন এবং যেখানে কয়েদি মারা গিয়েছে সেখানকার চৌকিদারের হেফাজতে লাশ রাখিবার ব্যবস্থা করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমন মৃত্যুর খবর পাইয়া স্বাভাবিকভাবে লাশ হস্তান্তর করিবেন এবং সেখানে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করবেন না। অর্থাৎ আপনি আসা মাত্রই তাকে লাশটা হস্তান্তর করবেন, আপনার যা ঘটনা তাই জানাবেন, যে স্যার এইরকম ভাবে হতে পারে, এটা আপনার বলার কিছু নাই। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে স্কটে পেরেছি। থাকা আসামি মৃত্যুবরণ করলে স্কট কমান্ডারের দায়িত্ব কি? যারা এটিএসআই টিএসএ পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু 703
খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর এখান থেকে একটা না একটা প্রশ্ন আসে। আচ্ছা, যখন কোনো ব্যক্তির উপর একদল বন্দী খুন করিবার জন্য লক্ষ্যে হামলা চালায়, যা হইতে তাদেরকে আর কোনোভাবেই বিরত রাখা যায় না, তাতে যদি আক্রমণের শিকার ব্যক্তির মৃত্যু অথবা জখম হইবার আশঙ্কা দেখা দেয়, তাহলে কেবলমাত্র এমন ক্ষেত্রেই স্কোয়াড কমান্ডারগণ বন্দীদের উপর গুলি চালাবার আদেশ দিতে পারবেন। প্রশ্ন হলো, কখন কি কারণে স্কোয়াড কমান্ডার স্কোয়াডে থাকা আসামির প্রতি গুলি চালানোর আদেশ দিতে পারেন? কত এটা? 700 সাথে তিনের পাঁচের কয়ের আসাদ 1। আচ্ছা, আছে। এরপরে বলছে স্কোয়াড কমান্ডার নির্দেশ প্রদান করিবেন, তাহারা স্কোয়াড কমান্ডারের নির্দেশ ব্যতি রেখে কিছু করতে পারবেন না। আচ্ছা, স্কোয়াড কমান্ডারের সদস্য বন্দির পলায়ন, আচ্ছা, স্কোয়াডে থাকা আসামি যদি পালানোর চেষ্টা করে তাহলে স্কোয়াড কমান্ডার করণীয় কি? বলছে স্কট দলের একজন সদস্য একজন বন্দীর পলায়নের অপচেষ্টার বিষয়টি জানিতে পারিবেন, তখন তিনি সঙ্গে সঙ্গেই হুঁশিয়ারি সংকেত দিবেন এবং পলায়নরত বন্দীর উপর গুলি করতে পারবেন না। এখন আসি, যখন একটি স্কট দল হইতে পলায়নের ঘটনা ঘটে, সেক্ষেত্রে স্কট কমান্ডার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানাকে জানাবেন। অর্থাৎ একটা হলো আসামি পালানোর চেষ্টা করলে করণীয় কি, আর একটা আসামি পালিয়ে গেলে করণীয় কি। চেষ্টা করলে সঙ্গে সঙ্গে স্যার হুঁশিয়ারি সংকেত দিতে হবে স্যার, বাঁশি বাজাতে হবে। স্কট কমান্ডারের উপর যদি হামলা চালায় তাহলে কি ব্যবস্থা গ্রহণ করবেন? তখন তো দেহের প্রতি কোন ধরনের উপায় যদি না থাকে সেক্ষেত্রে ওই আসামিদের উপরে স্কটের যে তাদের উপরে গুলি চালাবে। যাক, এখানে অনেকগুলো বিষয় বলা আছে, এটা তোমরা পড়ে পড়ে দেখো। এটা এটা লিখতে গেলে যদি স্কট কমান্ডারের দায়িত্ব এবং কর্তব্য লিখতে যাও, জান শেষ। সংক্ষেপে 1 লাইন করে লিখে দেবা, ঠিক আছে নাজমুল? স্যার বুঝতে পারি স্যার। আমাদের, হ্যাঁ বলো। আমরা চলে আসি 517, স্কটের আওতায় বন্দীদের হাত করা এবং পায়ের বেড়ির ব্যবহার। কি আসছিল প্রশ্ন? প্রশ্ন আসছিল 715, আমরা 330 দিয়ে রাখছি, তাই না? স্যার তোমাদের পরীক্ষার প্রশ্ন আসছিল হাসে আলমগীর, মানে ভুল করে 330 দিয়ে রাখছো নাকি আলমগীর? স্যার সুন্দর করে 330 লিখে দিয়ে এলাম তো। শোনো, এখানে যে বিষয়টা বলেছে, যে সকল বন্দী আছে এদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ক শ্রেণীর, খ শ্রেণীর, গ শ্রেণীর। ক শ্রেণীর বন্দী কারা, তাদেরকে হাত করা লাগানো যাবে কিনা? খ শ্রেণীর এবং গ শ্রেণীর বন্দী কারা, তাদেরকে হাত করা বা পায়ের বেড়ি লাগানো যাবে কিনা, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পিআরবি 715-তে। সেখানে কিন্তু আরো কিছুই বলা আছে যে কিভাবে আপনি হাত করা লাগাবেন। বেজোড় সংখ্যা, বলছে স্কটের মধ্যে 3, 5, 7, 9 এরূপ বেজোড় সংখ্যা বন্দী থাকে, সেখানে কি করবেন? আচ্ছা, আমরা একটু পড়ে দেখি। সাজাপ্রাপ্ত কয়েদিদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যদি প্রশ্ন আসে, সাজাপ্রাপ্ত বন্দীদেরকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 তিন ভাগ ভাগে। স্যার। সাজাপ্রাপ্ত বন্দীদেরকে এটা 3 ভাগে ভাগ আসছিল করা স্যার। হয়েছে। আচ্ছা, ভালো কথা। সাজাপ্রাপ্ত বন্দীরা, তাদেরকে যদি কখনো প্রশ্ন আসে যে সাজাপ্রাপ্ত বন্দীদের হাত করা ব্যবহার পদ্ধতি আলোচনা করুন, এটা আসছিল না? জি স্যার, এটা বা আসছিল স্যার। কয়েদিদের হাত করা ব্যবহার আসছিল পদ্ধতি কি স্যার আসছিল সাজাপ্রাপ্ত, আলমগীর? সাজাপ্রাপ্ত কয়েদি কয় প্রকার স্যার। এটা তো আসেই। তারপরে আসছিল লোক হাত করা ও পায়ের বেড়ে ইয়ে পড়ানোর এটা কিন্তু ব্যবহার। আলোচনা করছে। 330-এ না, 330-এ কিন্তু পায়ের বেড়ির কথা বলা নেই। এই পিআরবি 715-তেই বলা আছে পায়ের বেড়ির কথা। এখন আমরা দেখি, সাজাপ্রাপ্ত কয়েদিদেরকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ক, খ এবং গ। ক এবং খ শ্রেণীর আওতাধীন বন্দীরা অনেক ধরনের হতে পারে, যেমন তারা ভালো চরিত্রের, সামাজিক মর্যাদা, শিক্ষিত হয়ে থাকে। এ ব্যতীত বন্দী হওয়াটা তাদের অভ্যাসগত বিষয় নয়, তবে অভ্যাসগত বন্দীদের তাদের চারিত্রিক এবং প্রাক পরিচয়ের কারণে ভিত্তিতে খ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। উপরে ক এবং খ শ্রেণীর বন্দীদের শ্রেণীভুক্ত করা হয়। আচ্ছা, ক এবং খ
শ্রেণীতে যে সকল বন্দীকে শ্রেণীভুক্ত করা হয়নি তাহারা হইলেন গ শ্রেণীতে চালান এবং যাতায়াতের সময় হাতকড়া পরাতে হবে এবং প্রয়োজন মনে করলে দড়ি দিয়ে বাঁধিতে হইবে এবং অতিরিক্ত হিসেবে পায়ের বেড়ি লাগাইতে হইবে। যে বন্দীদের ক এবং খ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে হাতকড়া পরানো, দড়ি দিয়ে বাঁধা যাইবে না। যদি যদি এমন আশঙ্কা পোষণ করা হয় যে এই সকল বন্দী পালাইবার জন্য সন্ত্রাসী তৎপরতা রয়েছে, অর্থাৎ সন্ত্রাসী তৎপরতা ব্যতীত তাদেরকে হাতকড়া বা পায়ের রশি, গায়ের রশি ব্যবহার করা যাবে না। আচ্ছা, ভালো কথা। পুলিশ সুপার অথবা তাহার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট অথবা তাহার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার সহিত পরামর্শ করবেন যদি এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইতে চায় এরকম কেউ। আচ্ছা, ভালো কথা। একজনের বাম কবজির সহিত অন্যজনের ডান কবজির হাতে লাগাইতে হইবে। এজন্য স্কটের মধ্যে 3, 5, 7, 9 এরূপ বেজোড় সংখ্যক বন্দী থাকিবে। তখন বেজোড় বন্দীকে অন্য দুজন বন্দীর সহিত হাতকড়া লাগাতে হবে। ভয়ঙ্কর অথবা দুর্ধর্ষ চরিত্রের বন্দী থাকলে তাদের নিরাপদ হেফাজতে নিশ্চিত করিবার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশনা গ্রহণ করতে হবে। তার মানেটা হলো, প্রশ্ন যদি আসে হাতকড়া ব্যবহার পদ্ধতি আলোচনা করুন, তাহলে আমরা কোন কোন পিআরবি দেব? 330 স্যার, ও, হাতকড়া ব্যবহারের কথা 330। বললেন। 330। আর যদি প্রশ্ন আসে যে সাজাপ্রাপ্ত বন্দীদেরকে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কোনটা দেব? 715 লাগবে স্যার। 715 স্যার। 15। সাজাপ্রাপ্ত বন্দীদের হাতকড়া ব্যবহার পদ্ধতি, তাহলে আমরা কত দেব পিআরবি? 715 715 স্যার। বলেও কখনো 330 দেব না। আর যদি 330-এ আসে কাকে হাতকড়া পরানো যাবে কি যাবে না, তাহলে স্যার তাহলে 330 স্যার। পিআরবি 330 দেবো, এই তো? আচ্ছা, তাহলে 715 এবং 330-এর মধ্যে কি আমরা বুঝতে পারছি না বুঝি নাই? ক্লিয়ার স্যার, জি স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আর কিছু বলার আছে? হ্যাঁ, না স্যার, বলার আছে? বুঝতে পারছি। আমরা চলে আসি পিআরবি 728, সালাম এবং সৌজন্যতা। কে সালাম পাবে কে পাবে না। আচ্ছা, ভালো কথা। এখানে একজন সহকারী অথবা উপপুলিশ সুপার তাদের চৌকি অতিক্রম করিবে, তখন গার্ডের সদস্যরা সারিবদ্ধ দাঁড়াবে এবং কুদ রাইফেলের মাথা নিচু করে তাদেরকে সম্মান জানাবেন। ভালো কথা। সালাম পাইবার যোগ্য একজন অফিসার, একজন ইন্সপেক্টর, সার্জেন্ট অথবা দারোগা অতিক্রম করলে প্রহরী স্থির থেকে সম্মান প্রদর্শন করবেন। তার মানে সালাম এবং সৌজন্য সম্পর্কে পিআরবি কথাতে বলা আছে 728। 728। এটা তোমাদের মনে হয় অনেক সময় আসে আসে না, তাই না নাকি? হ্যাঁ, কি আসে পরীক্ষা কখনো? আর এদিকে আসছে নাই পিআরবি স্যার, মনে হয় কিছু নাই, আছে? আসতে পারে। পিআরবির এদিকে কিছু আছে? কালো চিহ্ন তোমাদের জন্য, যারা এমসিকিউ তাদের জন্য। যাও, আমরা মোটামুটি পিআরবি যতটুকু বুঝি আমরা শেষ করেছি। কারো কিছু বলার আছে এখানে? না স্যার। আর বলার থাকলে কি বলবা তুমি, তাই না? আমরা চলে জি আসি স্যার। মহানগর আইন। আচ্ছা, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের বিষয়ে একটা আলোচনা করি। তোমরা জেনে রাখো, একটা পরীক্ষায় প্রশ্ন আসে। সেটি কি? এই প্রশ্নটা হলো এরকমই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঢাকা জেলার পুলিশ সুপারের মধ্যে কি কাজের পার্থক্য বা আইনগত কাজের পার্থক্য আসে না কি? জি স্যার। আচ্ছা, ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী কোন পদের কর্মকর্তাকে অধস্তন পুলিশ অফিসার হিসেবে বলা হয়েছে? ইন্সপেক্টর থেকে নিচে স্যার। ইন্সপেক্টর। ইনস্পেক্টরের নিচে। আচ্ছা, আমরা চলে আসি অধস্তন পুলিশ অফিসারের কোন শ্রেণীবিন্যাস। ভালো কথা। অধস্তন অফিসার বৃন্দ এখানে আছে। বাহিনীর জন্য পুলিশ কমিশন আদেশ, অধস্তন অফিসারের শাস্তি, সবকিছু আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে। পুলিশ অফিসারগণ কর্তব্যরত বিবেচিত। আমরা চলে আসি ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যগণের দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। এটা পরীক্ষা আসছিল না? কাদের জানি আসছিল? আমাদের এটিএস এর আসবে স্যার 15 ধারা স্যার। এটা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের। আচ্ছা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসারগণের দায়িত্ব এবং কর্তব্য, প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য। দেখা যায় পুলিশ আইনের 23 ধারাটা এখানে, এর সাথে কি 23 ধারা আসার কোনো সুযোগ আছে? না স্যার, সুযোগ নেই স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছিল, জনসাধারণের প্রতি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য আসছিল না? জি স্যার, 16 ধারা স্যার আইছিল স্যার, এটা 16, 17 এইগুলো স্যার। 17, রাজপথের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কমিশনার কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, এটা আসছিল না? জি স্যার, আইছিল স্যার। অর্থাৎ রাজপথের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ অফিসারগণের দায়িত্ব এবং কর্তব্য, এটা আসছিল কি? জি স্যার, আইছিল স্যার। আমরা এগুলো শুনো। আচ্ছা, সন্দেহভাজন লোকদের তল্লাশি ইত্যাদি আছে। বেওয়ারিশ, এই বেওয়ারিশটা আমাদের প্রশ্ন পরীক্ষায় আসছিল। সেটা হলো যে মেট্রোপলিটন এলাকা বা ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেওয়ারিশ সম্পত্তির সম্পর্কে কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, এটা পরীক্ষা আসছিল না? জি স্যার। এটা আসছিল স্যার। আচ্ছা, সেখানে কিন্তু এই ঢাকা, এখানে কিন্তু পিআরবি 379 আসার কোনো সুযোগ নেই, পুলিশ আইনের 25 ধারা এটারও কিন্তু আসার সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। তার মানে প্রত্যেকটি পুলিশ অফিসার কর্তব্য হবে অস্থায়ীভাবে নিম্নলিখিত সম্পত্তির দায়িত্বভার গ্রহণ করা। বেওয়ারিশ সম্পত্তি তিনি যা পাবেন কি করবেন, বেওয়ারিশ সকল সম্পত্তি যাহা তিনি পাবেন বা যাহা তাহার নিকট থেকে অর্পিত হয় সর্বসাধারণ ব্যবহারের স্থানে তিনি সম্পত্তিগুলো তার কাছে নেবেন, এই নিষ্পত্তি করতে পারবেন। আচ্ছা, পুলিশ কমিশনার কোনো সম্পত্তি বিক্রয় করে দিতে পারেন? স্যার পারে স্যার। পারেন। আচ্ছা, রেগুলেশনের প্রয়োজন নাই। পুলিশ কমিশনার রাস্তার প্রতিবন্ধকতা নির্মাণের করতে পারেন কিনা, পুলিশ অফিসারগণের নির্দেশনের ক্ষমতা। বিশৃঙ্খলা রোধ করবে পুলিশ কমিশনার কতিপয় কার্যকলাপ নিষিদ্ধ করতে পারেন, এটা আসছিল কি না মনে হয়? এই 29 ধারার প্রশ্নটা আমাদের জানা প্রয়োজন। মহানগর পুলিশ কমিশনার সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করতে পারেন কি? 29 ধারা, মহানগর পুলিশ কমিশনার সমাবেশ এবং শোভাযাত্রা মিটিং মিছিল নিষিদ্ধ করতে পারেন। কতদিনের জন্য পারেন? 30 দিনের স্যার। 30 দিনের জন্য পারেন। স্যার। আচ্ছা, আমরা আসি। বেওয়ারিশ কুকুর, পুলিশ কুকুর নিধন করবে, চিন্তার কিছু নাই। আচ্ছা, কুকুরের বিতরণ, অপরাধ, আপিল, পুলিশ কমিশনার কতিপয় আদেশের বিরুদ্ধে মোকদ্দমা চলবে না, অনেক কিছু আছে। রাস্তায় ব্যবহার্য স্থানে যানবাহন লঙ্ঘনের শাস্তি, পশু জবাই। যদি কখনো প্রশ্ন আসে যে আহ গাবতলী বাস স্ট্যান্ডের রাস্তার মধ্যে কে কি অপরাধ করেন ব্যাখ্যা দিন, পশু যদি জবাই করে সেখানে কি পুলিশ আইন আসবে? না না স্যার। স্যার। আচ্ছা শোনো, মহানগরের কথা উল্লেখ করা থাকলে মহানগর দিতে হবে। 73 ধারা বলছে স্যার। আর এখানে বলা আছে 72-এ রাস্তায় নির্মাণ সামগ্রী রাখা, 74-এ হলো বেশ্যা বৃত্তির উদ্দেশ্যে লোক বলানোর শাস্তি, 75-এ হলো মাতাল ব্যক্তির। যদি প্রশ্ন আসে কনামক ব্যক্তি মাদক সেবন করে ঢাকা মহানগর এলাকায় ঘোরাফেরা করলেন, তার শাস্তি কত ধারায়? কি বলো, কত ধারা হবে? শোনো, মাদক সেবনের কথা আসলে অবশ্যই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যেতে হবে। আর 75 ধারা স্যার। অশালীন আচরণ, 75 ধারা এখানে মদকের কথা বলা নাই, অর্থাৎ অশালীন দেহ এমন ভাবে করে, যদিও এটা 75 ধারা অনুযায়ী করে। আচ্ছা, যদি মহানগরী এলাকায়, ঢাকা মহানগরী এলাকায় কোন স্কুলের সামনে যদি কোনো মেয়েকে উত্ত্যক্ত করা, কত ধারা? 76 ধারা। 76 ধারা 76 ধারা। 76। আচ্ছা, আমরা চলে আসি সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কাউকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে পাওয়া গেলে করণীয় কি? 86 ধারায় আছে, তাই না? আচ্ছা, 93 ক, কে কে অপরাধ করলেন ব্যাখ্যা দিন।
কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক নম্বর ব্যক্তি, গুলিস্তান সিনেমা হলে সিনেমা দেখার টিকিট অতিরিক্ত মূল্যে বিক্রয় করলেন, তার অপরাধ শাস্তিটা কত ধারায়? 93 ক স্যার। আচ্ছা, আহ জুয়া খেলার শাস্তি, জুয়া আইন কি মহানগর এলাকায় স্যার। প্রযোজ্য? না স্যার। জুয়া আইন না স্যার, প্রযোজ্য না না। স্যার। গুড। মহানগর ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিনা পাওনায় গ্রেপ্তারের ক্ষমতা কত ধারায়? 100 দ্বারা স্যার। দাঁড়ায় স্যার। 100 ধারায় 100। মহানগর পুলিশ কমিশনার কখন একজন ব্যক্তির যানবাহন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কখন একজন ব্যক্তির যানবাহন রিকুইজিশন করতে পারেন? তাই স্যার এটা 103 এর ক স্যার। 103 ক। কতদিনের জন্য সর্বোচ্চ? 7 দিন। 7 দিন স্যার। 7 দিনের জন্য, 7 দিনের স্যার। 7 দিনের জন্য। 100 স্যার। যে যানবাহন রিকুইজিশন করা হবে সে মালিক কি ক্ষতিপূরণ পাবে? হবে স্যার। জি স্যার। পাবে স্যার। আচ্ছা, তাহলে আমরা ঢাকা মেট্রোপলিটনের মোটামুটি একটা বিষয় বুঝলাম, অন্য মেট্রোপলিটন অটোমেটিকলি আমরা বুঝতে পারি। আমাদের সর্বশেষ যেটা আলোচনা, পুলিশ আইনে আমরা চলে যাই, এই তো। শোনো, পুলিশ আইন, পুলিশ আইন 1861 সনের আইন, তাই না? আচ্ছা, ভালো কথা। পুলিশ আইন অনুযায়ী, স্যার, হ্যাঁ, এই ঢাকা মহানগর অধ্যাদেশ কি এটা ঢাকা মহানগর উল্লেখ করা লাগবে স্যার, নাকি তো দেওয়া যাবে? না, অবশ্যই ঢাকা মহানগর করতে হবে, কারণ এখানে যেটা 100, অন্যটাতে সেটা 101। কেমনে তুমি দিবা? মিল নেই একটা লাগে। আর বলছে স্যার, যেমন গাবতলী যে কোনো একটা নাম বললো, তাহলে কি হবে স্যার? হবে না। গাবতলী তোমাকে বুঝতে হবে যে এটা ঢাকা মেট্রোপলিটনের এলাকা, বুঝতে পারছো? তোমাকে বুঝতে হবে, কিছু কিছু ক্ষেত্র আছে। আচ্ছা, নিম্ন পদস্থ কর্মচারী বলতে, পুলিশ আইন অনুযায়ী নিম্ন পদস্থ কর্মচারী বলতে কাকে বোঝানো হয়েছে? সাব ইন্সপেক্টর থেকে নিচে স্যার। নো, ইন্সপেক্টর। ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টরের অধস্তন পুলিশ ইন্সপেক্টর থেকে, কর্মচারী। হ্যাঁ, ইন্সপেক্টর থেকে নিচে। আর ইন্সপেক্টরের অবস্থান হলে তো সাব ইন্সপেক্টর থেকে হয় স্যার। আচ্ছা, ভালো কথা, বুঝলাম। আমাদের এখানে একটা বিষয় আছে, পুলিশের গঠনতন্ত্র, এটা কত ধারা বলো? 6 ধারা স্যার। আরে কি কয়, গঠনতন্ত্র 2 ধারা, পুলিশের গঠনতন্ত্র 2 ধারা। আমরা চলে আসি যেটা, ইন্সপেক্টর জেনারেল তিনি সমগ্র দেশের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কার আদেশ অনুযায়ী? সরকার। সরকারের স্যার। করে স্যার। আচ্ছা, তার মানে 5 ধারায় কি বলা আছে? ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা, এই তো নাকি? কিসের ক্ষমতা? স্যার। প্রথম শ্রেণীর স্যার। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা, এই তো নাকি? আচ্ছা, আমরা এখন আসি, একজন পুলিশ সদস্যকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ কি কি কারণে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করতে পারেন? কি কি কারণে? এটা কত ধারা? 7 7 ধারা ধারা স্যার। স্যার। 7 ধারা। যারা স্যার, আচ্ছা, কোন কোন অপরাধে একজন পুলিশ সদস্যকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তি প্রদান করতে পারেন? অপরাধগুলো কোনটা? অযোগ্যতা, অদক্ষতা, অযোগ্যতা, অসদাচরণ। আচ্ছা, কর্তব্য অবহেলা। আবার যদি প্রশ্ন আসে যে গুরুদণ্ড এবং লঘুদণ্ড বলতে কি বুঝেন, তাহলে আমরা কি দেব? পুলিশ আইনের 7 ধারা। সাধারণ কি লিখবো? গুরুদণ্ড কাকে বলে? চাকরি হইতে বরখাস্ত করুন। চাকরি থেকে অপসারণ, কোথায় কি বরখাস্ত। বুঝলা তুমি? গুরুদণ্ড বলতে কি বুঝায়? আমরা লিখবো যে যে দণ্ড যে স্যার দণ্ড বিভাগীয় প্রদান করলে, যে দণ্ড প্রদান করতে গেলে বিভাগীয় মামলা রুজু করে প্রধান শাস্তি প্রদান করতে হয়, সেই দণ্ডকে বলা হয় গুরুদণ্ড। লঘুদণ্ড কাকে? যে দণ্ড প্রদান করিবার ক্ষেত্রে কি বিভাগীয় মামলা রুজু করার প্রয়োজন নেই। প্রয়োজন নাই, যেটার আপিল নাই, এটাতে আপিল আছে, এই তো। এখন চলে আসি, কোনগুলো গুরুদণ্ড কোনগুলো লঘুদণ্ড, তাই না? পুলিশ আইন অনুযায়ী লঘুদণ্ড এবং গুরুদণ্ড যদি আসে, লঘুদণ্ড এবং গুরুদণ্ড বলতে কি বোঝেন? তাহলে কি চাকরি থেকে বরখাস্ত, নজরবন্দি বা বেতন কর্তন লেখার কোনো দরকার আছে? না স্যার।
কিন্তু যদি প্রশ্ন কোনো আসে দরকার নাই স্যার। যে গুরুদণ্ডগুলো আলোচনা করুন, তাহলে কি লঘুদণ্ড দেব? না স্যার। না না স্যার। আর স্যার, যদি শুধু বলে গুরুদণ্ড। লঘুদণ্ড এবং গুরুদণ্ডগুলো আলোচনা করুন, তাহলে দেবই তো? দুটোই দেবো। আর যদি প্রশ্ন আসে একজন পুলিশ সদস্যকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ কি কি শাস্তি প্রদান করতে পারেন, তাহলে তো লঘুদণ্ড গুরুদণ্ড দুটোই লাগবে, এই তো নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে লঘুদণ্ড গুরুদণ্ডের মধ্যে পার্থক্য, এই তো নাকি? পার্থক্য হলো লঘুদণ্ড ক্ষেত্রে প্রসিডিং করার প্রয়োজন নেই, আপিল করা যায় না। গুরুদণ্ড ক্ষেত্রে প্রসিডিং করতে হবে এবং কি আপিল করা যাবে, এই তো নাকি? আচ্ছা, ভালো কথা, আমরা আসি। জি স্যার, এটুকু কথা বলছি। সাসপেনশন কাকে বলে? সাসপেনশন কি সাময়িক বরখাস্ত, কি কোনো ধরনের দণ্ড কি? না, বিশেষ দণ্ড স্যার। আচ্ছা কিছুদিনের জন্য কর্তব্য। আচ্ছা, ডিসচার্জ এবং ডিসমিসের মধ্যে পার্থক্য কি? স্যার, ডিসচার্জ হলে চাকরি ফেরত পাওয়ার ফেরত পাবে, থাকে আর স্যার, সম্ভাবনা থাকে। ডিসমিস আর হলে চাকরি ডিসচার্জ ফেরত হলে পাওয়া ফেরত যায় পাওয়া না। যায় না স্যার। তার জন্য আর কি। আমি একটা কথা বলি, বিশেষ করে যারা এটিএসআই টিএসআই পরীক্ষা দিবে, এরা তো বই দেখে লেখে। প্রশ্ন আসছে যে একজন পুলিশ সদস্যকে কোন কোন অপরাধে তার নিয়োগকারী কর্তৃপক্ষ শাস্তি প্রদান করতে পারে। তাহলে অপরাধগুলো হলো 7 ধারার প্রথম অপরাধ। ভালো করে বোঝো, শাস্তি প্রদান করতে পারেন নিয়োগকারী কর্তৃপক্ষ। কি কি শাস্তি প্রদান করতে পারেন? লঘুদণ্ড, গুরুদণ্ড। সেখানে হয়তো সে উল্লেখ করে দিল এই শাস্তি প্রদান করতে পারেন, কিন্তু সে যদি পুলিশ আইনের পুরা 7 ধারার এ মাথা মাথা লেখেন, তাহলে কি হবে? কি নাজমুল হোসেন? না স্যার। আবার যদি প্রশ্ন আসে ডিসচার্জ এবং ডিসমিসের মধ্যে পার্থক্য লিখুন, তাহলে কি আমরা যদি সবটা লিখি হবে নাকি? কে না উত্তর স্যার। দাও না কেন তাড়াতাড়ি? আমরা কি না স্যার, লিখবো? শুধু ওইটুকু লিখতে হবে স্যার। আবার শেষের যদি আবার যদি প্রশ্ন আসে যে গুরুদণ্ড বলতে কি বুঝেন, পুলিশ আইনে কোন কোন বিষয়গুলো গুরুদণ্ড, তাহলে কি ওই যে সমস্যা কোথায় জানো, যারা বই দেখে লেখে তখন তার মধ্যে আর বিশ্বাস থাকে না। ডিসচার্জ এবং ডিসমিসের মধ্যে পার্থক্য এখানে কিন্তু এক লাইনেই দেওয়া আছে, আছে না? জি এখন ও স্যার, মনে জি করে স্যার। এই লেখায় কি আমার 5 মার্ক দিবে, ও তখন আবার এতগুলো আবার লাগায়, 1 2 3 4 5 লাগায়। চিন্তা করছো? জি স্যার, সঠিক। যেটা চাচ্ছে শুধু সেই অংশটুকুই দেব। কি সেলিম মিয়া, টিএসআই? জি স্যার, যতটুকু চাবে অতটুকুই দেবো স্যার। খালি না দিয়েই দেখো এবার পরীক্ষায়। দেবো স্যার, ইনশাল্লাহ ভালোভাবে। শোনো, তোমরা, তোমাদের পরীক্ষা কবে, লিখিত পরীক্ষা কবে তোমাদের? 5 তারিখে স্যার। ও তারিখে অসুবিধা স্যার। নাই, তোমাদের ইনশাল্লাহ তোমাদের ব্যবস্থা করে দেবো। আলহামদুলিল্লাহ, ভালো থাকো সবাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন তোমাদের এমসিকিউ তো আসে যে বরখাস্ত, এখানে প্রত্যেক পুলিশ কর্মচারী নিযুক্ত হইবার জন্য নিয়োগপত্র পাবে, ভালো কথা। আচ্ছা, নিয়োগপত্র পাইলো, আচ্ছা ভালো কথা। আমরা চলে আসি, প্রশ্ন আসছে কর্মক পুলিশ কনস্টেবল পারিবারিক সমস্যার কারণে কাউকে না থেকে, কাউকে না জানিয়ে চাকরি থেকে বাড়িতে চলে গেছেন। এটা কি আমরা 7 ধারায় শাস্তির কথা যাব কি? না স্যার। নয় ধারায় যেতে হবে স্যার। আমরা কি লিখবো? পুলিশ আইনের 9 ধারায় উল্লেখ করা আছে, কোন পুলিশ সদস্য নিজেকে চাকরি থেকে প্রত্যাহার করতে চাইলে 2 মাস পূর্বে তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে অবগত করিতে হইবে। যদি কোনো পুলিশ সদস্য চাকরি থেকে নিজেকে প্রত্যাহার করার লক্ষ্যে 2 মাস পূর্বে অবগত না করেন, তাহলে তিনি পুলিশ আইনের 9 ধারায় বিধান লঙ্ঘন করবেন। আলোচ্য প্রশ্নে কর্মক পুলিশ কনস্টেবল কর্তৃপক্ষকে অবগত না করে বাড়িতে যাওয়ায় পুলিশ আইনের 9 ধারার বিধান লঙ্ঘন করেছেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। জি ভুলেও স্যার। যেন এখানে 7 আর 29 দিবা না। 29 কোনো শাস্তি না। যারা আইন জানে না ওই জন্য বললাম না, আমি যদি গলা চিল্লায় শেষ করে ফেলি। গুরুদণ্ড কেউ বিশ্বাস লঘুদণ্ড করবে না বলতে স্যার। কি বোঝেন? গুরুদণ্ড লঘুদণ্ড বলতে কি বোঝেন? 7 এবং 29। 29 এবারটা কি জীবনে পড়লো না যে 29 ধারায় একজন গুরুদণ্ড দেওয়ার কোনো অধিকার নাই? কি প্রত্যেকটা গাইডে জি এইভাবে স্যার। লিখছে স্যার, 29 দিছেই 29 স্যার। 29,857 স্যার বললে স্যার গন্ডগোল লাগে স্যার সবাই স্যার। এই জন্য বলি না স্যার। বলবা কেন তুমি? ও ভুল করতে থাক, জেনে রাখবা 29। শোনো বাবা,
বইয়ের বাইরে তো আমরা কেউ না, আমরা কি আছি? না স্যার। কি সেলিম মিয়া টিএসআই, গুরুদণ্ড এবং লঘুদণ্ড 29 ধারা, 29 ধারা কি গুরুদণ্ডের কথা বলা আছে সেলিম মিয়া? না স্যার, শুধুমাত্র 7 দ্বারা হবে স্যার। যাক, তুমি যদি সংশোধন হয়েছে এই যথেষ্ট। যাক, তাহলে 9-এর প্রশ্নটা বুঝলাম। 10-এ আসি। প্রশ্ন হলো, কনমক পুলিশ কনস্টেবল বা কনমক পুলিশ সদস্য সাময়িক বরখাস্তকালীন সময়ে কাজের চাপ কম থাকায় একটা মুদির দোকান খুললেন। তাহলে পুলিশের 10 ধারা কি বলা আছে? যে একজন পুলিশ সদস্য কোন পুলিশ সদস্য ইন্সপেক্টর ইন্সপেক্টর জেনারেলের অনুমতি ব্যতীত অনুমতি ব্যতীত নিজ কর্ম ছাড়া অন্য কোনো কর্মে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। যদি করেন তাহলে তিনি 10 ধারার বিধান লঙ্ঘন করবেন। আলোচ্য প্রশ্নে কনমক পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্তকালীন সময়ে নিজের প্রয়োজন ইন্সপেক্টর জেনারেল অনুমতি ব্যতীত মুদির দোকান খোলায় পুলিশ আইনের 10 ধারার বিধান লঙ্ঘন করেছেন। কথাটা বুঝতে পারছো? জি স্যার, শাস্তি বুঝতে কি পারছি। হবে সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে জানতে চাচ্ছে 10 ধারাটা। আমরা কি এমন বোকা এখানে দেই 168, আর নাহলে দিলাম 168, পিআরবি 110 হয় কিভাবে? কত হয় পিআরবি না 110? তো ডিআইজির অনুমতি ব্যতীত তুমি নিলামে অংশগ্রহণ করতে পারবা না। এখানে বললো আইজি, আইজি আর ডিআইজি কি এক পদের হলো কি? আচ্ছা। ওখানে নিলাম আর এখানে ব্যবসা। আমরা চলে আসি পুলিশ আইনের 12 ধারা। এই যে একটা সংশোধন তোমাদের করে দেই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পিআরবি উল্টালে 5 আইনের 12 ধারা, 5 আইনের 12 ধারা, তাই না? জি স্যার। 5 আইনের 12 ধারার বক্তব্যটা হলো, সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিভাগ, কর্তব্য, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ সম্পর্কে নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন। পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ এবং উহার আদান প্রদান, কর্তব্য পরিদর্শন, পুলিশ বাহিনীর দক্ষতা বৃদ্ধি ইত্যাদির বিষয়ে নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন এবং জারি করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? তুমি পিআরবি যেটা দেখতেছো ওখানে আমি আরেকটু সময় নেই, আমরা চলে আসি 12 ধারা লিমিট। অতিরিক্ত পুলিশ বলতে কি বোঝেন? কি উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়? অতিরিক্ত পুলিশ নিয়োগের কারণ কি? কে অতিরিক্ত পুলিশ নিয়োগ করে থাকেন? অতিরিক্ত পুলিশের খরচ কে বহন করবেন? অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করতে চাইলে কতদিন পূর্বে কি অবহিত করিতে হইবে? বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। যারা আমার ভিডিওটা শুনবে তাদের উদ্দেশ্যে বলি, ওরা মনে করবে স্যারকে মনে হয় কুত্তায় কামড় দিচ্ছে, আসলে কুত্তায় কামড় দিচ্ছে, কারণ এটা শেষ করতে হবে পুলিশ আইনটা। কারণ এই যে এরা কালকে আর এদের ক্লাস নাই, এরা কালকে পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে, এদেরকে কালকে আমি ডিস্টার্ব করবো না নিজের মন মতো। হ্যাঁ, আর কালকে এটিএসআই গ্রুপের আমরা রাত্রে ক্লাস নেবো রাত 9টার সময়। এই জন্য মানে কুত্তা পাগলের মতো সংক্ষেপে বলতেছি। তাহলে 13 ধারার প্রশ্ন কি? অতিরিক্ত পুলিশ বলতে কি বোঝেন? কি উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়? অতিরিক্ত পুলিশ নিয়োগের কারণ কি? কে অতিরিক্ত পুলিশ নিয়োগের আদেশ দিতে পারেন? কাদের মধ্য থেকে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হয়? অতিরিক্ত পুলিশ নিয়োগের খরচ কে বহন করবেন? অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করতে চাইলে কতদিন পূর্বে অবগত করতে হবে? বিষয়টা ক্লিয়ার? এখানে কত ধারা দেব আমরা? আর ক্লিয়ার স্যার। 13 ধারা। 13 ধারা স্যার। 13 ধারা, শুধু 13 ধারা তোমরা দেবেন। যে বাবা আবার 14 ধারা দাও, 15 ধারা দাও, আমি কি কমো এখানে? কত? একবারে আমরা স্যার দিব না স্যার, 13। সবাই দেন। আমরা 13 ধারা দেব। 14 ধারায় কি বলা আছে? কলকারখানায় অতিরিক্ত পুলিশ না, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, এটাও কি ম্যাজিস্ট্রেট দিবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত পুলিশ আইজিপি ক্ষমতা রেল, এটা কি ম্যাজিস্ট্রেট দিবে রেলওয়ের স্যার? এখানে আলাদা। 14 ধারায় বলছে, শোনো, যদি কখনো প্রশ্ন আসে যে কোনো স্থানে কলকারখানায় শরীরের গতি বা এটা বলতে। কলকারখানায় বা রেলপথে অতিরিক্ত পুলিশ নিয়োগ করার প্রয়োজন দেখা দিলে করণীয় কি, বা কলকারখানায় অতিরিক্ত পুলিশ নিয়োগের পদ্ধতি আলোচনা করুন। সেখানে কিন্তু 13 ধারা আসবে না, সেখানে তখন স্যার 14 তো ধারা। জানাবো স্যার। আমি সংক্ষেপে আলোচনা করছি। 14 ধারা হলো
কলকারখানায়, তাই না? আচ্ছা, ভালো কথা। আমরা চলে আসি। স্যার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রেলপথ, খাল ইত্যাদি কলকারখানায় শান্তি ভঙ্গের নিমিত্তে কি করতে হবে ভালো করে বোঝো। কাদের মধ্য থেকে নিয়োগ করবেন, কেন নিয়োগ করবেন, অর্থাৎ এক জায়গায় রেল কারখানা আছে, কলকারখানা আছে, সেখানে অনেক লোক কাজ করতেছে, তার মধ্যে একটা লোক খারাপ মনে হচ্ছে, তার কাজকর্মটা খুব খারাপ মনে হচ্ছে, সে হয়তো হিংসাত্মক কোনো কর্মকাণ্ড অপরাধ হতে করতে পারে। পারে বা দলবাজি করতে পারে। সেক্ষেত্রে কথাটা বুঝতে পারছো? কি বলা আছে যে অনেক লোক কাজ করতেছে, উক্ত সংস্থার সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির কাজ আশঙ্কিত, উক্ত স্থানে অতিরিক্ত পুলিশের নিয়োগের আশঙ্কা দেখা দিলে তখন কি করবেন? সরকার অনুমোদন ক্রমে ইন্সপেক্টর জেনারেল শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। তাহলে এই কলকারখানায় অতিরিক্ত পুলিশ নিয়োগের আদেশ কে দিতে পারেন? ইন্সপেক্টর জেনারেল। আচ্ছা, ভালো। আর এটা ইন্সপেক্টর স্যার। আচ্ছা, সরকার কখন একটা এলাকাকে গণ উপদ্রব এলাকা ঘোষণা করতে পারেন কত ধারা? 15 ধারা। স্যার 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 আমরা চলে আসি 17 ধারা। স্পেশাল পুলিশ বলতে কি বুঝেন? স্পেশাল পুলিশ নিয়োগের পদ্ধতি আলোচনা করুন। কি উদ্দেশ্যে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়, কাদের মধ্য থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়? এমসিকিউতে আসে না? জি স্যার। স্যার জি স্যার জনসাধারণের মধ্যে থাকে স্যার। জনসাধারণ মধ্য থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়, ভালো কথা। কি কোনো বিষয় কি বোঝার বাকি আছে এখানে? কে হ্যাঁ স্যার। নিয়োগের আদেশ দিতে পারেন? এখানেও কিন্তু ম্যাজিস্ট্রেট। পুলিশ সুপার কি স্পেশাল পুলিশ নিয়োগের আদেশ দিতে পারেন? পুলিশ সুপার? না স্যার না ম্যাজিস্ট্রেট স্যার। দিবে হ্যাঁ স্যার। স্যার, না জেলা স্যার ম্যাজিস্ট্রেট স্যার। জেলা ম্যাজিস্ট্রেট। শোনো বাবা, স্যার এর সাথে পিআরবি দেবো না, ধুয়ে তোর পিআরবি ধুয়ে পানি খা। প্রশ্ন করছে পুলিশ আইনের, যেটার সাথে যেটা সম্পৃক্ত নাই, ওই পিআরবি অমুক টমুক দেওয়ার কিছু নাই বাবা। মূলত হলো আমার পুলিশ আইনটা আমি সুন্দর করে লিখছি কিনা। যারা পুস্তক সহ লিখবা তাদের জন্য কিন্তু খুবই সতর্ক এটা। আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার মনে করো প্রশ্ন আসছে স্যার হ্যাঁ, তার ওনাকে স্যার এই 17 ধারা পুলিশ আইনে 17 ধারা কোডে পুলিশ লিখছে স্যার ওনাকে আবার। কি পুলিশ? কোডে পুলিশ ওনাকে ধারা 17 ধারা স্যার পুলিশ কমিউনিটি আইনে। পুলিশ। কথা বলি, কমিউনিটি পুলিশ, কমিউনিটি পুলিশ এর কোনো ধারা নাই। একটু অপেক্ষা করো। আমরা চলে আসি পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। পুলিশের দায়িত্ব এবং কর্তব্য কত ধারা? এই যে স্যার পুলিশ আইনে। একজন এটিএস এর দায়িত্ব এবং কর্তব্য কত ধারা? পুলিশ আইনে 23 ধারা স্যার। কনস্টেবলের দায়িত্ব এবং কর্তব্য কত কত ধারা? পিআরবি 208 স্যার। এএসআই এর দায়িত্ব এবং কর্তব্য কত ধারা? 207। পিআরবি 207 স্যার। আচ্ছা, তাহলে এটা মনে থাকবে তো নাকি? হ্যাঁ থাকবে স্যার। একজন এএসআই কখন বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? পুলিশ আইনে 23 ধারা, সিআরপি 47 ধারা স্যার। এএসআই কি জুয়ার আখড়াখানা বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন? স্যার পুলিশ আইনে 23 ধারা পারে স্যার। 23 ধারা মোতাবেক পারে স্যার। গুড, এগুলো মাথায় রাখবা, এগুলো মাথায় রাখবা সব সময়। আমরা চলে আসি 24 ধারা, পুলিশ আবেদন করে ইত্যাদি। আমরা চলে আসি বেওয়ারিশ দাবিদারবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? দেখো, আমার আবার কথা বলা লাগে, মানে মাথায় অবস্থা খারাপ। বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সর্বসাকল্যে কি বোঝায়? যার মালিক খুঁজে পাওয়া যায় না, এই তো নাকি? জি স্যার মালিক পাওয়া না গেলে কি বলা হয়? বেওয়ারিশ। যার দাবি নেই তাকে কি বলি? বেওয়ারিশ, এই তো নাকি? আচ্ছা, জি স্যার বেওয়ারিশ দাবিদারবিহীন অজ্ঞাত অজ্ঞাত। স্টপ। বেওয়ারিশ দাবিদারবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? এটা কত ধারায় উল্লেখ করা আছে? শুধুমাত্র পুলিশ আইনের পুলিশ 25 আইনে 25 ধারা ধারা। স্যার। এখন ওরা যে এতগুলো ধারা দিছে আমি কি করবো কম? আমরা দেখি, দাও কি বলা আছে। কোন বেওয়ারিশ
দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হবে তা হেফাজতে নেওয়া, সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেট নিকট দাখিল করা। এরপর ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী পুলিশ অফিসার ব্যবস্থা গ্রহণ করবেন। এর চেয়ে সত্য আর কি আছে? এখানে অন্য ধারা দেওয়ার কোনো সুযোগ আছে কি সাজ্জাদ মিয়া? না স্যার, সঠিক স্যার, এই 25 দ্বারা দিলেই হবে স্যার। হবে না শুধু, এটাই সত্যি। এখন এটাই প্রশ্ন দেবো হলো স্যার। এখন প্রশ্ন হলো বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি? বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন, বা কে নিষ্পত্তি করতে পারে। এখানে সিআরপিসির 523, 24, 25 আসার সুযোগ নাই। কি হবে? 25, 26, 27 সিআর পুলিশ আইনের। ঠিক আছে, স্যার আচ্ছা আমরা 29 ধারায় চলে আসি। কোন কোন অপরাধে একজন পুলিশ সদস্যকে তার নিয়োগকারী কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারেন? কত ধারা? 29 ধারা স্যার। আচ্ছা, একজন পুলিশ সদস্য কি ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা যায়? যদি যায় তাহলে কখন? কত ধারা? 29 ধারা স্যার। 29। 28 ধারাটা মনে হয় তোমাদের আসছিল, যে যারা ওই যে চাকরির অবসান ঘটলে সে কাগজপত্র জায়গা জমি সব জমা দেবে, এই তো নাকি? না দিলে, কাগজপত্র জমা না দিলে 200 টাকা জরিমানা হবে, এরকম একটা আসছিল না এমসিকিউতে? 6 মাস কারাদণ্ড, 200 টাকা। জি স্যার, কি? জি স্যার। আসছিল স্যার। আচ্ছা, দেওয়া ওটা তোমরা। হ্যাঁ, 6 মাসের কারাদণ্ড, এখন প্রশ্ন হলো 200 টাকা দণ্ড। লঘুদণ্ড গুরুদণ্ড কাকে বলে? লঘুদণ্ড গুরুদণ্ড বলতে কি বুঝেন? কোন কোন অপরাধে লঘুদণ্ড গুরুদণ্ড প্রদান করা হয়? এই যে 29 ধারা দিচ্ছে, 29 ধারায় কি আছে কোথাও? আমার পড়ে শোনাও তো, কেউ আছে? 29 ধারার প্রথমে কি বলছে? যে কোনো পুলিশ অফিসার যদি নিম্নলিখিত রূপে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, তবে তাহাকে বিচারার্থে ম্যাজিস্ট্রেটের সম্মুখে সোপর্দ করা চলে। তার বেতন 3 মাসের সমপরিমাণ বেতন কর্তন হবে, এটাই তো উল্লেখ করা নাকি? জি স্যার। আমরা কি এই লঘুদণ্ড গুরুদণ্ডের সাথে 29 ধারা দেব? না স্যার। না স্যার। ওরা দেয় দেখে আমি আর তর্ক করতে চাই না। এই দেখো, সব ক্যামেরা বন্ধ করছে, এগুলো রাত বেশি হয়ে গেছে মনে হয়। কে মনির, সব ঘুমাচ্ছ নাকি? এগুলো সব ভাত খেতে গেছে এগুলা? না, খাইতেছে না মনে হ্যাঁ, গ্রাহক ধন্যবাদ স্যার। ব্যারাক থাকে থাকা। ওই যে ওইরকম ভ্যাটান কনস্টেবল পাওয়া যায়। আজকে আমাকে নেত্রকোনা জেলার থেকে একজন কনস্টেবল, বেতার অপারেটর কি দেবাশিস না সুভাষিস ফোন দিছে। আসসালামু আলাইকুম স্যার, ইত্যাদি ইত্যাদি। স্যার আপনার বইটা খুব ভালো। ওর কাছে, স্যার আপনি তো আমার ব্যাটসম্যান, আমি খাইছি তো এবার কাম শেষ। কয় যে, স্যার আমি 87 সালে ভর্তি, এই ঘটনা। আমি বলি, ভালো হয়েছে ভাই, রাখেন। কয়, স্যার আপনি 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 বলতেছেন কেন? ভাই কি করবো তাইলে আপনাকে, এখন চিনি না জানি না। এখন এরকম বহু কনস্টেবলে রয়ে গেছে, তাই এরকম বহু থাকবে। তোমার পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হবে, কোনো সমস্যা নেই। ব্যারাকের লোকের ঘুম, বলো যে ভাই আর কয়টা দিন পরীক্ষার আছে, পরীক্ষার পরে তোর আরামসে ঘুমাইতে থাকিস, একটু কষ্ট কর। যা, গল্প শেষ। জেলা পুলিশ সুপার, আহ, আহ, সভা সমাবেশ, শোভাযাত্রা, সভা সমাবেশ শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশ কি ব্যবস্থা নিতে পারে? কোন কোন ধারা দেব পুলিশ আইনের? পুলিশের 30-এর 1, 2, 3, শুধু 4। 30 ধারায় স্যার, 30-এর 1, 2, 3, 4। 1, 2, 3, 4, ভালো কথা। যারা উল্টাপাল্টা ধারা দেয় তারা কি ঠিক দেয়? বেঠিক স্যার। না স্যার। আচ্ছা, আমরা একটু আলোচনা করি। 30-এর ক দেয়, তাই না তারা? কিসের কোনো? জি স্যার। জি স্যার। 30-এর কতে কি বলা আছে দেখো? উপরোক্ত ভাবে পূর্ববর্তী ধারার অধীন লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে তাকে শোভাযাত্রা বন্ধ করে দিতে পারবেন এবং উহাতে যোগদানকারী ব্যক্তিদেরকে ছত্রভঙ্গ হওয়ার আদেশ দিতে পারবেন। কি বলছে? উপরে আদেশ অমান্য করলে ছত্রভঙ্গ করতে পারেন। তা আমরা তো বলছি যে কি ব্যবস্থা নিতে পারেন যে আপনি এই আদেশ অমান্য করবেন না। অর্থাৎ শোভাযাত্রা, মিটিং, মিছিল নিয়ন্ত্রণ, এর বাইরে যেতে পারবেন না। আপনি এই রাস্তা দিয়ে যাবেন, উল্টা পাশে যেতে পারবেন না। গান বাজনা এতটার থেকে এতটা করতে পারবেন, এতটার থেকে এতটা করতে পারবেন না। আমি নির্দেশনা দেব।
যারা ভুল লেখে লেখুক, আমরা পুলিশ আইনের 30-1 থেকে 4 পর্যন্ত লিখে দেবো, ভালো কথা। আচ্ছা, স্যার আমরা চলে আসি পুলিশ আইনের 34 ধারা। পুলিশ আইনের 34 ধারার প্রশ্নটা কি? কোন কোন অপরাধে একজন ব্যক্তিকে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, পুলিশ আইনের আলোকে উল্লেখ করুন। বা পুলিশ আইনের বিধান অনুযায়ী কোন কোন অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, বা পুলিশ আইনের আলোকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রগুলো আলোচনা করুন। আবার প্রশ্ন আসে, কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন, বা সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার করণীয় কি, দিয়ে দেখলো ক নামক ব্যক্তি তার ছেলের মুসলমানীকরণের লক্ষ্যে বা সুন্নতে খাতনার লক্ষ্যে রাস্তার মধ্যে একটা গরু জবাই করলেন, আপনার করণীয় কি? আপনি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? ক নামক ব্যক্তির ক্লিয়ার করণীয় কি? একজন কনস্টেবল কি পুলিশ আইনের বিধান অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? হ্যাঁ, পারেন। পারে কি স্যার, করতে 34 ধারা পারেন? পারে স্যার। আচ্ছা আচ্ছা, এখন প্রকাশ্য স্থানে বিরক্তিকর ইত্যাদি অনেক কিছু বলা আছে। আচ্ছা, এখানে বললো, এখন প্রশ্ন হলো, সিনেমা হলের টিকিট কালোবাজারিতে বিক্রয় করলে পুলিশ কি গ্রেপ্তার করতে পারেন? কোন পদে কর্মকর্তা পারেন? সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর থেকে বলেছি। আচ্ছা, আমরা এত ভেজালে না যাই, আমরা চলে আসি পুলিশ আইনের 44 ধারা। 44 ধারা কি বলা আছে? জেনারেল ডায়েরি, নাকি? জি স্যার। জেনারেল জি জেনারেল স্যার, কয়শো পৃষ্ঠা যুক্ত হয়ে থাকে? 200 200। পৃষ্ঠা স্যার। 20টা। জেনারেল ডায়েরিতে কে স্বাক্ষর করবেন? থানা অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ। জেনারেল ডায়েরি কটার সময় খুলতে হয়, কটার সময় বন্ধ করতে হয়? 8টা এখন করতে আটটায় করে, করতে হয়, 8টা বন্ধ 8টায় করতে বন্ধ হয়। করতে হবে। জেনারেল ডায়েরি কয় ফর্দ হয়ে থাকে, মানে কয়, মানে দুই। কার্বন যুক্ত হয়ে থাকে দুই নাকি? দুই 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 ফর্দ ফর্দ স্যার, 2 ফর্দ স্যার। কাগজ সঙ্গে 2 জেনারেল ফটো ডায়েরির প্রথম হয়ে কপি থাকে স্যার। কার নিকট প্রেরণ করতে হয়? সাইকেল অফিসের স্যার। জেনারেল ডায়েরিকে আদালত তলব করতে পারেন? করতে পারে। হিসাব করতে হবে। আমাদের ম্যাজিস্ট্রেট, পড়াশোনা জেলা ম্যাজিস্ট্রেট। পড়াশোনা আপাতত শেষ করলাম। যারা এমসিকিউ পরীক্ষা স্যার দেবে শুক্রবার আসতে, যারা এমসিকিউ পরীক্ষা দেবে শুক্রবার, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন পড়ালাম টাকার বিনিময়ে, তাই না? মাংনা কিন্তু আমি পড়াই না, কেউ কখনো বিনা পয়সায় শ্রম দেয় না। তোমরা যতটুকু শিখেছো, যদি আমার শিখাতে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবা। তবে আমি চ্যালেঞ্জ করে একটা কথাই বলি, আমার পড়াতে কোনো ভুল নাই। আমার পড়াতে কখনোই কোনো অবস্থাতেই একটা ধারা পর্যন্ত ভুল দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কালকে আমাকে ফোন করে জেনে নিতে পারবা। হ্যাঁ নাজমুল, বলো কি কথা তোমার? স্যার, পুলিশ আইনের মধ্যে পুলিশের ক্ষমতাগুলো কি কি আসলে স্যার কোন কোন ধারা লাগবে স্যার? পুলিশ আইন অনুযায়ী পুলিশের ক্ষমতাগুলো কি কি? স্যার কোন পুলিশের কোন ধারা লাগবে ক্ষমতা, তাহলে? পুলিশের ক্ষমতাগুলোর মধ্যে তো বলা হয়েছে যেটা পুলিশের ক্ষমতা, এখন কতগুলা ধারা দিবা, কোন কাজের উপর? ওভারঅল ক্ষমতা তো অনেকগুলোই দিতে হয় ক্ষমতাগুলো দিতে গেলে। এখানে সংক্ষেপে লিখতে পারে, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, আইন তাকে ক্ষমতা দিয়েছে। পুলিশ জনসাধারণের মিটিং মিছিল নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন, পুলিশ শোভাযাত্রা নিষিদ্ধ করতে পারেন, পুলিশ হাট বাজারের 31 ধারার যে বক্তব্য এটা করতে পারেন, 24 ধারা অনুযায়ী পুলিশ আদালতে কোনো কিছু পরোয়ানার জন্য আবেদন করতে পারেন, এটা তো পুলিশের ক্ষমতা। পুলিশের 23 ধারা অনুসারে পুলিশ বিনা পরোয়ানায় এখানে প্রবেশ করতে পারেন, তার ক্ষমতা দেওয়া হয়েছে। বিষয়টা ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। জেনারেলদের লিপিবদ্ধ করার ক্ষমতা এটা কিন্তু কোনো ক্ষমতা না, মনে রাখবা। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। তো আমরা শেষ করি। ভালো থাকো সবাই, কারো কিছু বলার থাকলে বলতে পারো। আর এমসিকিউ পরীক্ষা ঠান্ডা মাথায় দিতে হবে, মন খারাপ করবে না। আর যে বক্তব্যটা আবারও বলছি, প্রশ্ন পাওয়ার পর আগে ভালো করে বোঝো, ফেল করার চেয়ে ভালো করে বুঝে পরীক্ষা দেওয়াই ভালো। উল্টো পাল্টা লিখে লাভ নাই। আর জায়গা মতোই দাগ দিও, অজাগায় দাগ দিও না, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকো, আল্লাহ পাক সবাইকে ভালো রাখবে, হেফাজত করবে। আর এটিএসআই গ্রুপ
আগামীকালকে রাত 9টায় তোমাদের ক্লাস। এএসআই গ্রুপের কালকে কোনো ক্লাস নাই, সকালেও নাই, রাতেও নাই, কারণ তাদেরকে একটা দিন ছেড়ে দেওয়া হয়েছে তাদের মন মতো পড়ার জন্য। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। দোয়া করেন আসসালামু স্যার। আলাইকুম।